সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে এলাম শেখর একাডেমিক প্রোগ্রামে। তোমাদের সবার সাথে আমি ডক্টর আরমান হোসেন রানী। আজকে কোষ বিভাজন চ্যাপ্টারের ২য় পর্ব নিয়ে। তোমরা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা কমেন্টে জানিয়ে দাও এবং তোমরা সবাই কেমন আছো সেটাও কমেন্টে জানিয়ে দাও। রোকাইয়া, সামিরা, রবিউল, হাসান, তাশরিফ, মুসাব্বির, নুসরাত, আখি, হাজেরা, ইরফান, মারিয়া, আনিস, আলিফা, বুশরা, রুকাইয়া। ওকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং ওয়ালাইকুম আসসালাম তোমাদের সবাইকে। আম ওকে। নূরা, পুষ্প, রাজশ্রী, নাবিলা, মারুফ, হাফসা, জান্নাতুল ফেরদৌস, আবরার, তাইয়েবা। ওকে, তোমরা সবাই কমেন্ট করছো। আচ্ছা, ঠিক আছে। তো আশা করি তোমরা ভালো আছো এবং গত ক্লাসে আমরা যে লেকচারটা নিয়েছি, আশা করি সেই লেকচারটা তোমরা বুঝতে পেরেছো। আমরা ক্লাসে যে লেকচারটা নিব সেটা ক্লাসটা করার পরে তোমরা কিন্তু এটা বই থেকে পড়ে নিবে। ঠিক আছে? তো গত ক্লাসে আমি যেটা পড়িয়েছি, তোমরা কারা, কারা এটা বই থেকে পড়েছো আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। কোষ বিভাজন চ্যাপ্টারে গত ক্লাস আমি যেটা নিয়েছিলাম পর্ব ১, এটা তোমরা বই থেকে কারা, কারা পড়েছো একটু কমেন্টে জানিয়ে দাও। এবং পড়ার পরে কোনো কনফিউশন তৈরি হয়েছে কিনা সেটাও তোমরা আমাদেরকে জানাবে, হ্যাঁ? যে বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা এই জিনিসগুলো। ওকে। আর আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলি, যেহেতু তোমাদের সাথে আমার ১ম ক্লাস গতকালকে ছিল এবং আজকে হলো 2nd ক্লাস। তো আরেকটা বিষয় আমি একটা বলি, সেটা হলো যে তোমরা যেহেতু অলরেডি এসএসসি পরীক্ষা দিয়ে এসছো, এখন তোমাদের নেক্সট টার্গেট কি? তোমাদের নেক্সট টার্গেট হলো এইচএসসি পরীক্ষায় ভালো করা। তাই না? তাহলে তোমাদের নেক্সট টার্গেট হলো এইচএসসি পরীক্ষায় ভালো করা। দেন তারপরের নেক্সট টার্গেট কি? তারপরের নেক্সট টার্গেট হলো তোমাদের অ্যাডমিশন টেস্টে কোনো একটা ভালো জায়গায় চান্স পাওয়া। তাই তো? আমরা মনে করি বা আমি মনে করি পার্সোনালি, সেটা হলো যে তোমার লাইফের সবচেয়ে ইম্পোর্টেন্ট যে সময়টা, এই সময়টা হলো এখন। তুমি এই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে তুমি যা করবে এইটারই ফলাফল পাবে হলো তুমি অ্যাডমিশন টেস্টে। তুমি যদি এখন থেকে তুমি রেগুলার পড়াশোনা করো, এখন থেকে তুমি যদি ভালো করে পড়াশোনা করো, তাহলে কিন্তু তুমি একটা ভালো জায়গায় চান্স পাবে। তুমি যেটা স্বপ্ন দেখো যে ভার্সিটি বা মেডিকেল বা বুয়েট, সেগুলোতে তুমি চান্স পাবে। এইজন্য এই ২ বছর, ২ বছর মানে আসলেই ২ বছর না। ২ বছর মানে কিন্তু ১.৫ বছর আসলে। হ্যাঁ? সো এই যে ১.৫ বছর, এই ১.৫ বছর কিন্তু তোমার লাইফটা চেঞ্জ করার একটা সময়। ওকে? তোমরা অনেকে আছো যে আম কেউ মেডিকেলে পড়তে চাও, রাইট? কে, কে মেডিকেলে পড়তে চাও? একটু দেখি। অনেকে আছো বুয়েটে পড়তে চাও। কে, কে বুয়েটে পড়তে চাও? কে, কে কোথায় পড়তে চাও? আমাকে একটু কমেন্টে জানাবে? কারা মেডিকেলে পড়তে চাও? কারা বুয়েটে পড়তে চাও? কারা ভার্সিটিতে পড়তে চাও? ঢাকা ভার্সিটিতে পড়তে চাও? কারা, কারা? কে কি কোথায় পড়তে চাও? ডিএমসি, মেডিকেল, আম এই মেডিকেল এত দেখতে পাচ্ছি কেন? হ্যাঁ, বুয়েট মাত্র পেলাম। ভার্সিটি, মেডিকেল, বুয়েট, মেডিকেল, বুয়েট, 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 মেডিকেল, ডক্টর, মেডিকেল, বুয়েট, মেডিকেল, পাইলট, আচ্ছা একজন পাইলট, বুয়েট, মেডিকেল, বুয়েট, মেডিকেল, বুয়েট, মেডিকেল। আচ্ছা, অধিকাংশ আমি দেখতে পাচ্ছি যেটা, সেটা হলো মেডিকেল এবং বুয়েট অধিকাংশ। হুম? ঢাকা ভার্সিটি কিছু, কিছু আছে। বাট অধিকাংশই আমি দেখতে পাচ্ছি যেটা, সেটা হলো মেডিকেল এবং বুয়েট। ওকে? আচ্ছা, এখন তোমার এটা তো স্বপ্ন, রাইট? তো এই স্বপ্নটা পূরণ করার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে এবং এই পরিশ্রমের সময়টা হলো এখন থেকেই। এখন আমি তোমাকে বলি ১ম থেকে, এটা কিন্তু আমি প্রতিটা ক্লাসেই বলি, হ্যাঁ? তোমার এইচএসসি 26 ব্যাচ যারা ছিল তাদেরকেও আমি বলেছিলাম। এইচএসসি 25 ব্যাচ যারা ছিল তাদেরকেও আমি বলেছিলাম, তারা যখন ফার্স্ট ইয়ারে আমার ক্লাস ১ম করে, এবং তোমরা এইচএসসি 27 যে ব্যাচ, তোমাদেরকেও আমি বলব এটা। আচ্ছা, কথাটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনো। যেহেতু আমি বলেছি তোমাদের আ এইচএসসি পরীক্ষাও ভালো করতে হবে, আবার অ্যাডমিশন টেস্টেও ভালো করতে হবে। তাই না? ভালো জায়গায় চান্স পেতে হবে। এজন্য এটার প্রিপারেশন তোমাকে এখন থেকে নিতে হবে, আমি মাত্র বললাম। এখন কথা হলো কিভাবে আমি প্রিপারেশন নিব? প্রিপারেশন এখন থেকেই নিতে হবে। কিন্তু কিভাবে নিবে সেই জিনিসটা আমি তোমাকে এখন থেকেই বলি। নাহলে এখন থেকে তুমি যদি প্রিপারেশন নিতে না পারো, পরবর্তীতে তুমি প্রিপারেশন খুব ভালো নিতে পারবে না, কারণ সময় অনেক কম। কিভাবে নিবে? আমরা যেদিন যেটা পড়াবো ক্লাসে, হ্যাঁ? ধরো কোষ বিভাজন চ্যাপ্টারটা। কোষ বিভাজন চ্যাপ্টার আমি পড়ালাম তোমাকে। কোষ বিভাজন চ্যাপ্টার শেষ হয়ে গেল। পড়া শেষ হওয়ার পরে
বাজারে বা আমাদের শিক্ষক থেকে দেখবে তোমাদেরকে কিছু গাইড প্রোভাইড করা হবে। তুমি বাজার থেকেও সেই গাইড কিনতে পারবে। এই গাইডগুলোতে অ্যাডমিশন টেস্টের গাইড। এই গাইডগুলোর নাম হলো অ্যাডমিশন টেস্টের গাইড। বুঝতে পেরেছো? তো অ্যাডমিশন টেস্টের গাইডগুলো তুমি এখন থেকে কিনে রাখবে। তুমি কিভাবে পড়বে? ধরো কোষ বিভাজন চ্যাপ্টার, অ্যাডমিশন টেস্টের গাইডগুলো কিভাবে সাজানো থাকে সেটা বলি। একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টার শেষে সেই চ্যাপ্টার থেকে বিগত বছরে এইচএসসি বোর্ড পরীক্ষায় কি কি কোশ্চেন আসছে এমসিকিউ, বিভিন্ন অ্যাডমিশন টেস্টে মেডিকেল বলো, ভার্সিটিতে বলো, এগুলোতে কি কি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আসে সেগুলো কালেক্ট করা থাকে। মনে করো কোষ বিভাজন চ্যাপ্টার, কোষ বিভাজন চ্যাপ্টার থেকে এইচএসসি বোর্ড পরীক্ষায় বিভিন্ন সালে কি কি এমসিকিউ আসছে গাইডগুলোতে এগুলো সাজানো থাকে। এবং ওই কোষ বিভাজন চ্যাপ্টার থেকে মেডিকেলে কি কি কোশ্চেন আসছে, ঢাকা ভার্সিটিতে কি কি কোশ্চেন আসছে, চট্টগ্রাম ভার্সিটিতে কি কি কোশ্চেন আসছে, জগন্নাথে কি কি কোশ্চেন আসছে, জাহাঙ্গীরনগর ভার্সিটিতে কি কি কোশ্চেন আসছে, এগুলো সব সাজানো থাকে অধ্যায় ভিত্তিক ভাবে গাইডগুলোতে। তোমরা কখনো দেখেছো, কেউ দেখেছো এখন পর্যন্ত? দেখেছো কেউ অ্যাডমিশন টেস্টের গাইড কেউ দেখেছো? হুম, দেখোনি? দেখোনি। আচ্ছা, যারা দেখোনি, অ্যাডমিশন টেস্টের গাইডগুলো তুমি কিনলেই বুঝতে পারবে, দেখবে অধ্যায় ভিত্তিকভাবে সাজানো আছে। এটা বলার কারণ হলো যে তুমি এখন থেকেই ধরো কোষ বিভাজন চ্যাপ্টারটা আমরা শেষ করলাম, পড়া শেষ। তুমি যেটা করবে, যেমন আজকে আমি মাইটোসিস প্রক্রিয়াটা পড়াবো, গাইডের মধ্যে দেখবে মাইটোসিস থেকে বিগত বছরে কি কি এমসিকিউ এইচএসসি পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় আসছে, কি কি এমসিকিউ বিভিন্ন অ্যাডমিশন টেস্টে মানে মেডিকেল, ভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই মাইটোসিস টপিকস থেকে কি কি এমসিকিউ আসে সেগুলো কিন্তু গুছিয়ে কোশ্চেনগুলো দেওয়া আছে, এমসিকিউ গুলো দেওয়া আছে। তো তুমি এখন থেকে যদি এই এমসিকিউ গুলো সলভ করো, তাহলে এক ঢিলে দুই পাখি মারা হবে। কিরকম? কারণ তোমার এইচএসসি বোর্ড পরীক্ষায় কিন্তু এমসিকিউ থাকে। তো তুমি যখন এমসিকিউ সলভ করছো, তুমি এইচএসসি বোর্ড পরীক্ষার এমসিকিউ সলভ করছো, প্লাস হলো অ্যাডমিশন টেস্টের এমসিকিউ কিন্তু এখন থেকেই সলভ করছো। এতে করে লাভ কি? এতে করে লাভ হলো যে অ্যাডমিশন টেস্টগুলোতে, বোর্ড পরীক্ষাগুলোতে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রিপিট আসে, কমন পাওয়া যায়। দ্বিতীয় লাভটা হলো যে তুমি যখন অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলো সলভ করবে প্রিভিয়াস ইয়ারে, তখন তুমি একটা আইডিয়া পাবে যে অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলো কি টাইপের হয়, কোন কোন জায়গা থেকে কোশ্চেন হয়, কোন টপিকসগুলো ইম্পর্টেন্ট, কোন টপিকসগুলো আনইম্পর্টেন্ট, এই জিনিসটা তোমরা বুঝতে পারবে। এবং যেহেতু তুমি এখন থেকে অ্যাডমিশন টেস্টের কোশ্চেন সলভ করছো, তাহলে তোমার যখন এইচএসসি পরীক্ষাও শেষ, তোমার দেখবে প্রিভিয়াস ইয়ারের অ্যাডমিশন টেস্টের কোশ্চেন সলভ শেষ হয়ে যাবে। তাহলে তোমার যে ফ্রেন্ড যে এইচএসসির পরে প্রিপারেশন নিবে, তার হাতে সময় পাবে সে 3 মাস প্রিপারেশনের জন্য। আর তুমি যদি এখন থেকে প্রিপারেশন নাও, তাহলে তোমার প্রিপারেশন হবে 2 বছর 3 মাসের। তাহলে বলো তো, কার ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার সম্ভাবনা বেশি? বলো, তোমরাই বলো এখন। যার 3 মাসের প্রিপারেশন তার ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার সম্ভাবনা বেশি, নাকি যার 2 বছর 3 মাসের প্রিপারেশন তার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি? বলো। অবশ্যই যার 2 বছর 3 মাসের প্রিপারেশন, রাইট? এই জন্যই তোমাকে এখন থেকেই প্রিপারেশন নিতে হবে। এখন তুমি যদি বলো না আমি এইচএসসি পরীক্ষার পরে প্রিপারেশন নিব, তাহলে সেকেন্ড টাইম তোমার পরীক্ষা দিতে হবে। বুঝতে পেরেছো? মানে তুমি যদি সময়টা এখন না দাও, তাহলে এই সময়টা তোমাকে সেকেন্ড টাইমে দিতে হবে। সবাই কি বুঝতে পেরেছো? হুম, এই সবাই কি বুঝতে পেরেছো? তাহলে এখন থেকে তোমরা এভাবেই পড়বে। এটা শুধু বায়োলজির ক্ষেত্রে না, তুমি ফিজিক্সের কথা বলো, কেমিস্ট্রির কথা বলো, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে একই কথা। তোমরা যারা বুয়েটে পরীক্ষা দিতে চাও, তাহলে দেখবে তোমার গাইডগুলোতে, ধরো ফিজিক্স গাইড, ফিজিক্সের গাইড, ইঞ্জিনিয়ারিং গাইড পাওয়া যায় অ্যাডমিশন টেস্টের। সেখানেও কিন্তু অধ্যায় ভিত্তিকভাবে বিগত বছরের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোশ্চেনগুলো দেয়া আছে। সো তুমি যখন ফিজিক্সের কোশ্চেন সলভ করবে, এমসিকিউ সলভ করবে, ওখান থেকে যখন সলভ করবে, তখন কিন্তু তুমি আইডিয়া পাবে যে কোশ্চেনগুলো কিরকম। তুমি যখন ম্যাথ সলভ করবে, তুমি প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ গুলো সলভ করবে, যেগুলো অ্যাডমিশন টেস্টে আসে। তাহলে তুমি যদি এখন থেকে এগুলো সলভ করো, তাহলে তোমার কিন্তু একটা আইডিয়া তৈরি হবে যে অ্যাডমিশন টেস্টে কোন কোন ম্যাথগুলো দেয়, কোনগুলো ইম্পর্টেন্ট। আর মজার ব্যাপার কি জানো, যে অ্যাডমিশন টেস্টে যে ম্যাথগুলো দেয়, সেই ম্যাথগুলো বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বা বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো, সেগুলো অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছ? তাহলে আজকে থেকে আমরা কিভাবে পড়বো?
যেদিন যে লেকচারটা শেষ হবে সেদিন সেই লেকচারটা আমরা অ্যাডমিশন টেস্টের গাইড থেকে সলভ করে ফেলবো এবং সেই লেকচারের সেই টপিকস থেকে বিগত বছরে অ্যাডমিশনে কি কি কোশ্চেন আসছে, বিগত বছরে এইচএসসি পরীক্ষায় কি কি কোশ্চেন আসছে এমসিকিউ, সেগুলো আমরা সলভ করে ফেলবো। ঠিক আছে, এই কথাটা মনে রাখবে। আমি যেহেতু গতকালকে আমি এই জিনিসটা বলিনি, আজকে যেহেতু সেকেন্ড ক্লাস, আজকে তোমাদেরকে বললাম, এটা মনে রাখবে এখন থেকে। এই ওয়েতে তুমি যদি পড়াশোনা করতে পারো তাহলে তোমার এইচএসসি পরীক্ষা ভালো করতে পারবে, অ্যাডমিশন টেস্টও ভালো করতে পারবে। ঠিক আছে, ওকে। তাহলে আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব, আজকে আমরা মাইটোসিস যে কোষ বিভাজন, এই মাইটোসিস কোষ বিভাজন নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, আমরা গত ক্লাসে অ্যামাইটোসিস কোষ বিভাজন, কোষ চক্র, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ওকে, আচ্ছা। এখন আসো মাইটোসিস কোষ বিভাজন জিনিসটা কি। মাইটোসিস আমরা গত ক্লাসে বলেছিলাম যে মাইটোসিস কথাটা আসে মাইটোস থেকে। মাইটোস মানে হলো সুতা, ওইসিস মানে হলো প্রক্রিয়া। তাহলে সুতা তৈরির প্রক্রিয়াকেই বলছি আমরা মাইটোসিস, রাইট? এখন সুতা বলতে কোন সুতা? স্পিন্ডল তন্তুকে আমরা বলছি সেই সুতা, তাই না? ওকে। এখন এই যে মাইটোসিসের কথা বলছি, আমরা বলেছিলাম যে মাইটোসিস কোষ বিভাজনে কি হয়, মাইটোসিস কোষ বিভাজনে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়, তাই না? তাহলে মাইটোসিস কোষ বিভাজনে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হচ্ছে। মনে করো এটা একটা কোষ, হ্যাঁ, এটা একটা কোষ। এই একটা কোষ থেকে এবং এখানে 46টা ক্রোমোজোম আছে। এই একটা কোষ থেকে এই যে দুইটা কোষ তৈরি হলো, এখানেও 46টা ক্রোমোজোম। তাহলে মাইটোসিস কোষ বিভাজনে কি হয় দেখো, মাতৃকোষ মাতৃকোষ আর মাতৃকোষ থেকে কয়টা অপত্য কোষ তৈরি হয়? কয়টা তৈরি হয়? দুইটা অপত্য কোষ তৈরি হয়, তাই না? দুইটা অপত্য কোষ তৈরি হয়। এবং দেখো তো মাতৃকোষের কোষগুলো দেখতে এবং অপত্য কোষের কোষগুলো দেখতে একই রকম না? একই রকম। আরেকটা জিনিস লক্ষ্য করো, সমগুণ সম্পন্ন, তাই না? একই রকম দেখতে, আকার, আকৃতি সব দিক থেকেই একই রকম দেখতে মাতৃকোষগুলো এবং অপত্য কোষগুলো, রাইট? আরেকটা জিনিস দেখো যে মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা আর অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান নাকি অর্ধেক? কমেন্টে জানাও তো। মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা আর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান নাকি অর্ধেক? বলো, সমান নাকি অর্ধেক? সমান। তাহলে যেহেতু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, এই জন্য মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় সমীকরণিক বিভাজন। তাহলে এটা হলো পরীক্ষার একটা কোশ্চেন, মাইটোসিসকে কেন সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। ক্লিয়ার? আনিসা, ইমু, ইশরাক, জাবের, ঠিক আছে, ওকে। এবং আমরা কি বলেছি, মাইটোসিস কোষ বিভাজন আর কি হয়, একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়, দুইটা অপত্য কোষ তৈরি হয়, রাইট? এবং এখানে যেটা হয়, নিউক্লিয়াস, ক্রোমোজোম এবং সাইটোপ্লাজম একবার করে বিভাজন হয়, একবার বিভাজন হয়। নিউক্লিয়াস একবার বিভাজন হয়, ক্রোমোজোম একবার বিভাজন হয়, ওকে। এবং দেখো অপত্য কোষ সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন হয়, আমরা অলরেডি বলেছি, রাইট? এবং ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে, ঠিক আছে, ওকে। এখন আমি তোমাদেরকে একটা কনসেপ্ট ক্লিয়ার করি, তোমাদের মধ্যে যে ক্রোমোজোম, ক্রোমাটিন তন্তু, ডিএনএ, এই জিনিসগুলো একটু প্যাচ লাগে, এটা আমি এখন একটু ক্লিয়ার করব। আচ্ছা, এবং বিডিপি মাতৃকোষের সমান হয়, ওকে। এখন এই যে আমরা যে মাইটোসিসের কথা বলছি, মাইটোসিস আমরা বলেছিলাম কোষ বিভাজন মানে দুইটা জিনিস বিভাজিত হতে হবে, একটা হলো নিউক্লিয়াস বিভাজিত হতে হবে আর একটা সাইটোপ্লাজম বিভাজিত হতে হবে। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস, ওকে। এখন মাইটোসিসে এই যে নিউক্লিয়াস যে বিভাজন হচ্ছে, ক্যারিওকাইনেসিস যে হচ্ছে, এই ক্যারিওকাইনেসিস 5টা ধাপে সম্পন্ন হয়, 5টা ধাপে সম্পন্ন হয়, ওকে। আচ্ছা, এখন ধাপগুলো বলার আগে কিছু বেসিক কনসেপ্ট তোমাদেরকে আমি একটু বলতে হবে, এটা অনেকে হয়তো জানো, হ্যাঁ, বা যারা জানো না তারা আমাকে একটু রেসপন্স করবে। আচ্ছা, তোমরা ক্রোমাটিন তন্তু, ডিএনএ, ক্রোমোজোম, এই তিনটার পার্থক্য কি সবাই জানো কিনা? তোমাদেরকে ক্লাসে পড়ানোর কথা, বাট সবাই জানো কিনা এটা আমাকে বলো। ক্রোমাটিন তন্তু, ক্রোমোজোম, ডিএনএ, এই তিনটার পার্থক্য তোমরা জানো কিনা? যদি না জানো তাহলে কিন্তু জানতেই হবে, আদারওয়াইজ তুমি বুঝতেই পারবে না আজকের ক্লাসটা। কে কে জানো? অনেকে জানে, অনেকে জানে না, মনে নাই, জানি না, মনে নাই, জানি না, মনে নাই, না, হ্যাঁ, ক্লিয়ার না, ওকে, বুঝতে পারছি। আচ্ছা, তোমাকে আমি
খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো, না হলে এগুলো সব ওলটপালট হয়ে যাবে তোমার। আচ্ছা, এটা হলো মনে করো একটা নিউক্লিয়াস। কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে না, এটা হলো নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের এটা হলো নিউক্লিয়ার পর্দা। আমরা জানি কোষের মধ্যে কি থাকে, নিউক্লিয়াসের কি কি অংশ থাকে, নিউক্লিয়ার আবরণী থাকে, তাই না? আচ্ছা, তারপর আর কি থাকে, নিউক্লিওলাস থাকে। এই জিনিসটা হলো সেই নিউক্লিওলাস, তাই না? নিউক্লিয়াসের একটা অংশ। আর কি থাকে, নিউক্লিয়াসের ভেতরে তরল পদার্থ থাকে। এই তরল পদার্থগুলোকে বলা হয় নিউক্লিওপ্লাজম। তোমরা পড়েছো না এগুলো? আচ্ছা, আর কি থাকে, নিউক্লিয়াসের মধ্যে এরকম এরকম সুতার মতো অংশ থাকে। এই সুতার মতো অংশগুলোকে বলা হচ্ছে কি, ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা, তাই না? এই সুতার মতো অংশগুলোর নাম হলো ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু, ঠিক আছে? এখন আমি তোমাকে বলি পার্থক্যটা কি, কোনটার কি নাম। আচ্ছা, তোমরা ডিএনএ নাম কারা কারা শুনেছো আমাকে একটু কমেন্টে জানো তো। ডিএনএ কারা কারা শুনেছো, ডিএনএ নামটা? ডিএনএ, ডিএনএ এই নামটা কারা কারা শুনেছো? হুম, শুনেছো? ভেরি গুড। আচ্ছা, মনে করো ডিএনএ একটা সুতার মতো জিনিস। হুম, ডিএনএ একটা সুতার মতো জিনিস। এই ডিএনএ কে আমি, মনে করো এটা একটা তার, হ্যাঁ, এটা একটা তার। হুম, এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। এই তারটাকে আমি এতটুকু জায়গায় নিয়ে আসতে চাই, এতটুকু জায়গায় এই তারটাকে, বলো তো আমি কি উপায় নিয়ে আসতে পারি? এই বড় তারটাকে আমি এতটুকু জায়গায় নিয়ে আসতে চাই, আমাকে ওয়ে বলো, কোন ওয়েতে আমি এটা নিয়ে আসতে পারি এই তারটাকে? আমাকে বুদ্ধি শিখে দাও, কিভাবে নিয়ে আসতে পারি? না, না কেটে, কাটলে তো এটা স্ট্রাকচার থাকলো না। না কেটে আমি এতটুকু সাইজে নিয়ে আসতে চাই, কিভাবে বলো তো? ভেরি গুড, ভাঁজ করে, তাই না? পেঁচিয়ে, তাই তো? আচ্ছা, তাহলে আমি ভাঁজ করবো বা পেঁচাবো, তাহলে ভাঁজ করতে গেলে বা পেঁচাতে হলে একটা অবলম্বন লাগবে না? এটা হলো সেই অবলম্বন। তাহলে এই অবলম্বনকে কেন্দ্র করে আমি জিনিসটাকে ভাঁজ করলাম। বুঝতে পেরেছো? ভাঁজ করলাম। তাহলে এই যে ভাঁজ হয়ে গেল এই জিনিসটা, হ্যাঁ? তাহলে এখন তুমি মনে করো এই যে তারের কথা বললাম, এই যে লম্বা একটা তার, এই তারটাকে তুমি যদি ডিএনএর সাথে তুলনা করো, আর এই কলমটাকে তুমি হিস্টোন নামে একটা প্রোটিন আছে সেই প্রোটিনের সাথে যদি তুলনা করো, তাহলে ডিএনএ যখন হিস্টোন নামক প্রোটিনের সাথে এভাবে পেঁচিয়ে থাকবে, তখন তাকেই বলা হয় ক্রোমাটিন তন্তু। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে ডিএনএ যখন হিস্টোন প্রোটিনের সাথে পেঁচিয়ে থাকবে তখন তাকেই বলা হয় ক্রোমাটিন তন্তু। তাহলে এখন তুমি কি কি দেখতে পাচ্ছ? ক্রোমাটিন তন্তু দেখতে পাচ্ছ। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, এখন দেখো, আচ্ছা, আমি যদি এই তারটা আরো পেঁচিয়ে দিই, আরো যদি পেঁচিয়ে দিই, হুম, হেডফোনের তার যেরকম হয়, আরো যদি পেঁচিয়ে যায়, তখন জিনিসটা কি হবে বলো তো? তারটা কি খাটো হয়ে যাবে নাকি আরো লম্বা হবে, কি মনে হয়? আমি এই তারটাকে মনে করো প্রথমে এক দফা পেঁচালাম, হ্যাঁ, এই দেখো, প্রথমে এই তারটাকে আমি এক দফা পেঁচালাম, তাহলে পেঁচালে কি পাচ্ছি? ক্রোমাটিন তন্তু পাচ্ছি, রাইট? একটু খাটো হলো। এখন এটাকে যদি আমি আরো পেঁচিয়ে দেই, আরো পেঁচিয়ে দেই, তাহলে কি হবে? আরো বেশি খাটো হয়ে যাবে না? আরো বেশি খাটো হবে। আর যত খাটো হবে তত একটু মোটা মনে হবে না? মোটা মনে হবে। তাহলে ক্রোমাটিন তন্তুকে আমি যদি আরো বেশি পেঁচিয়ে দিই, তখন তার নামই হয়ে যায় ক্রোমোজোম। তখন তার নামই হয় ক্রোমোজোম। তাহলে আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি, এই বলো তো, ক্রোমোজোমকে যদি আমি টান দেই তাহলে কি পাবো? আমি যদি ক্রোমোজোমকে খুলি কি পাবো? ক্রোমাটিন তন্তু পাবো। আমি যদি ক্রোমাটিন তন্তুকে টান দিয়ে খুলি তাহলে কি পাবো? ডিএনএ পাবো। বুঝছো? এই ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাকে বলো তো, ডিএনএ, ক্রোমাটিন তন্তু আর ক্রোমোজোম আহামরি কোনো পার্থক্য আছে? বলো তো, কোনো পার্থক্য আছে? আহামরি কোনো পার্থক্য নাই। ডিএনএটাই যখন পেঁচিয়ে থাকবে তখন তাকে বলবো ক্রোমাটিন তন্তু। এটা যখন আরো বেশি পেঁচিয়ে যাবে তখন তার নামই হলো ক্রোমোজোম। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? হুম, তাহলে কিন্তু কোনো বেসিক পার্থক্য নাই। মানে তুমি যখন পড়াশোনা করো তখন তুমি স্টুডেন্ট, তুমি যখন চুরি করো তখন তোমার নাম চোর, তাই না বিষয়টা? ওকে, এখন
তাহলে মনে করো এটা হলো ডিএনএ, এই যে এটা হলো ডিএনএ, এই যে এটা হলো ডিএনএ, আর এগুলো হলো হিস্টোন প্রোটিন, এই যে এগুলো হলো হিস্টোন প্রোটিন। তাহলে ডিএনএ হিস্টোন প্রোটিনের সাথে এখন পেঁচিয়ে আছে, তাহলে এই জিনিসটাকে আমরা বলছি ক্রোমাটিন তন্তু। এই জিনিসটার নাম হলো ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু। এখন অনেকগুলো সুতা, মনে করি এই যে অনেকগুলো সুতা, এই যে অনেকগুলো সুতা, অনেকগুলো সুতা এইভাবে থাকলে জালের মতো মনে হয় না, তখন এটাকে বলা হয় ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম, একই জিনিস। হ্যাঁ, আচ্ছা। এখন এই ক্রোমাটিন তন্তু যদি আরো নিজেদের মধ্যে পেঁচিয়ে যায়, আরো নিজেদের মধ্যে পেঁচিয়ে যায়, আরো নিজেদের মধ্যে পেঁচিয়ে যায়, তাহলে এরকম হয়ে যাবে না, ঘন হয়ে যাবে না, ঘন হয়ে যাবে। তাহলে এই যে ক্রোমাটিন তন্তু যখন আরো নিজেদের মধ্যে পেঁচিয়ে গিয়ে এরকম ঘন হয়ে গেল, তখন এই জিনিসটার নামই হলো ক্রোমোজোম, এই জিনিসটার নামই হলো ক্রোমোজোম। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো, মনে করো এটা একটা ডিএনএ, এটা একটা ডিএনএ, হ্যাঁ? আচ্ছা, ডিএনএ এর মনে করো এই অংশটুকু, ডিএনএ এর মনে করো এই অংশটুকু বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে, বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। কিন্তু মনে করো এই অংশটুকু কোনো বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না। মনে করো, হ্যাঁ? আবার এই অংশটুকু বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে, এরকম। তাহলে ডিএনএ এর যে অংশটুকু বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে, সেই অংশটাকেই বলা হয় জিন। ক্লিয়ার? তাহলে জিন কোথায় থাকে? ডিএনএ তে থাকে। এবং তোমরা জানো এই জিনের মধ্যেই যাবতীয় বৈশিষ্ট্য থাকে। তুমি লম্বা হবে নাকি খাটো হবে, তুমি দেখতে সুন্দর হবে নাকি অসুন্দর হবে, তোমার চুলটা কার্লি হবে নাকি স্ট্রেইট হবে, সবকিছু এই জিনগুলোর মধ্যে লেখা থাকে। ওকে, তাহলে আমরা বলতে পারি জিন হলো বংশগতির ধারক ও বাহক, অথবা ডিএনএ বংশগতির ধারক ও বাহক, ক্রোমোজোম বংশগতির ধারক ও বাহক, বা ক্রোমাটিন তন্তু বংশগতির ধারক ও বাহক। বলতে পারি কি? ইয়েস অর নো? পারি? ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? এ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? তাহলে ক্রোমাটিন তন্তু, ক্রোমোজোম, এই জিনিসগুলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার? আচ্ছা, এখন আমি একটা ক্রোমোজোমকে দেখাবো তোমাকে। একটা ক্রোমোজোম দেখতে কিরকম? এই যে গতকালকে আমি ছবিটা এঁকেছিলাম না? দিস ইজ ক্রোমোজোম। এবং এই ক্রোমোজোমের মধ্যে, আচ্ছা, ক্রোমোজোমটা অন্য কালার দিয়ে আঁকি, হ্যাঁ? এই যে দিস ইজ ক্রোমোজোম, দিস ইজ ক্রোমোজোম। তাহলে এই ক্রোমোজোমের মধ্যে এখন কি থাকবে? ডিএনএ থাকার কথা না? ক্রোমোজোম কি দিয়ে তৈরি? ডিএনএ গুলোই তো ক্রোমোজোম, রাইট? এই হলো সেই ডিএনএ, মনে করো। ওকে, এবং ক্রোমোজোমের মাঝখানে যে অংশটা থাকে, মাঝখানে যে অংশ থাকে, এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার সেন্টারে থাকে, সেন্ট্রোমিয়ার। ওকে, আচ্ছা বলো তো এই ক্রোমোজোমে ডিএনএ কি অবস্থায় আছে? দ্বিগুণ অবস্থায় নাকি নর্মাল অবস্থায়? বলো তো, গতকালকে পড়া। নর্মাল অবস্থায় আছে, তাই না? যদি ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয়, তখন জিনিসটা দেখতে কিরকম মনে হবে? যদি ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয়, তখন জিনিসটা এরকম হয়ে যাবে না? হবে কি না? এরকম হয়ে যাবে। ডিএনএ পরিমাণ দ্বিগুণ হয়ে গেল, রাইট? তাহলে এখানে কয়টা ক্রোমোজোম? একটাই ক্রোমোজোম। কি অবস্থায় রয়েছে? দ্বিগুণ অবস্থায় রয়েছে। ক্লিয়ার? ক্রোমোজোমের প্রত্যেকটা অংশকে, এই যে এটা, এই অংশটাকে বলা হয় একটা ক্রোমাটিড। এই অংশ, এটাও হলো একটা ক্রোমাটিড। তাহলে বলো তো এখানে কয়টি ক্রোমোজোম আর কয়টি ক্রোমাটিড? কমেন্টে জানাও। এখানে কয়টি ক্রোমোজোম আর কয়টি ক্রোমাটিড? তাহলে এখানে একটি ক্রোমোজোম, কয়টি ক্রোমাটিড? দুইটি ক্রোমাটিড। এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, রাইট? আচ্ছা, আমি যদি আরেকটা ছবি আঁকি এই টাইপের, মনে করো এটা, হ্যাঁ? আচ্ছা বলো তো এখানে কয়টি ক্রোমোজোম, কয়টি ক্রোমাটিড? এখন বলো, এখানে কয়টি ক্রোমোজোম, কয়টি ক্রোমাটিড? এখানে কয়টি ক্রোমোজোম, কয়টি ক্রোমাটিড? বলো, এখানে কয়টি ক্রোমোজোম, কয়টি ক্রোমাটিড? তাহলে এখানে একটি ক্রোমোজোম। ক্রোমাটিড কয়টা? একটি ক্রোমাটিড, একটি ক্রোমাটিড। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? এই জিনিসগুলো লাগবে, একটু পরে লাগবে। আমি এই জন্য আগে থেকে তোমাকে বেসিকটা ক্লিয়ার করে দিচ্ছি। হুম, আচ্ছা। এখন
তাহলে এই যে সুতার মতো যে জিনিসগুলো বললাম, হ্যাঁ, এই যে সুতার মতো জিনিসগুলো, এই সুতার মতো জিনিসগুলো কি ক্রোমাটিন তন্তু? তার মানে এই সুতাগুলোই একসময় ক্রোমোজোমে পরিণত হবে। এই সুতাগুলো একসময় কিসে পরিণত হবে? ক্রোমোজোমে পরিণত হবে। ওকে? আচ্ছা। আচ্ছা, এখন একটা জিনিস বলো তো কমন সেন্স অ্যাপ্লাই করে। আমি ধরো একটা সুতা দিয়ে এদিক দিয়ে এটাকে টানতেছি, এদিক দিয়ে এটাকে টানছি। এভাবে যদি টানাটানি করি, তাহলে এটা কি মাঝখান বরাবর ভাগ হয়ে যাবে কিনা? ইয়েস অর নো? ইয়েস অর নো? ভাগ হবে কিনা? হুম? ক্রোমাটিড দুটো আলাদা হয়ে যাবে কিনা? ক্রোমাটিড দুটো আলাদা হয়ে যাবে কিনা? যাবে? ওকে। তাহলে আমি বলতে পারি সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে গিয়েছে। এটা বলতে পারি কিনা? টানাটানি করলে সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে যায়। বলতে পারি? ওকে। আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাকে বলি, দেখো ক্রোমাটিন তন্তু, হুম? ধরো তোমার বাগানে আমরা ধরো যে পানি দিই না, পাইপ, তুমি একটা জিনিস আমাকে বলো যে পাইপের ভেতরে পানি থাকা অবস্থায় পাইপকে পেঁচানো ইজি, নাকি পাইপের ভেতর থেকে পানি যখন বের হয়ে যায় তখন একটা পাইপকে পেঁচানো ইজি? উত্তর দাও, বলো। পাইপের ভেতরে পানি থাকা অবস্থায় একটা পাইপকে তুমি পেঁচাতে পারবে ইজিলি, নাকি পাইপের ভেতর থেকে যদি পানি বের হয়ে যায় তাহলে ইজিলি পেঁচাতে পারবে? ভেরি গুড। ওকে, তাহলে কি বললে? পাইপের ভেতর থেকে যদি পানি বের হয়ে যায়, আচ্ছা। মনে করো এটা হলো ক্রোমাটিন তন্তু, এগুলো, হ্যাঁ, এগুলো হলো ক্রোমাটিন তন্তু। এই যে এগুলো হলো ক্রোমাটিন তন্তু, হ্যাঁ, ক্রোমাটিন তন্তু। তাহলে ক্রোমাটিন তন্তু হলো একটা পাইপের মতো জিনিস, মাইন্ড ইট। আচ্ছা, তাহলে বলো তো, আমি যদি বলি ক্রোমাটিন তন্তু থেকে পানি বের হয়ে যাচ্ছে, ক্রোমাটিন তন্তু থেকে পানি বের হয়ে যাচ্ছে, তাহলে বলো তো ক্রোমাটিন তন্তু থেকে যদি পানি বের হয়ে যায় তাহলে ক্রোমাটিন তন্তুটাকে আমরা আরো ইজিলি পেঁচাতে পারবো কিনা? ইয়েস অর নো? পারবো। তাহলে ক্রোমাটিন তন্তু যখন আরো বেশি নিজেদের মধ্যে পেঁচিয়ে যাবে তখন তাকে কি বলে? বলো। ক্রোমাটিন তন্তু যখন নিজেদের মধ্যে পেঁচিয়ে যাবে তখন তাকে কি বলে? বলো। ক্রোমোজোম বলে, নাকি? তাহলে ক্রোমোজোম বানাতে হলে আমাকে ক্রোমাটিন তন্তু থেকে পানি বের করে দিতে হবে। আচ্ছা, ক্রোমাটিন তন্তু থেকে যদি পানি বের হয়ে যায় তাহলে ক্রোমোজোমগুলো কি খাটো এবং মোটা হবে কিনা? হবে, রাইট? বুঝতে পারছো বিষয়গুলো? ইয়েস অর নো? এই ঘটনাগুলো ঘটবে কিনা? ক্রোমোজোম যত বেশি পেঁচিয়ে যাবে সেই ক্রোমোজোমটা তত বেশি খাটো এবং মোটা হবে। ক্লিয়ার? হুম? এবং এই অবস্থায় আমরা যদি রং করি তাহলে এই রংগুলো, এই রঙের যে অণুগুলো এখানে জমা হয় এবং তখনই আমরা শুধুমাত্র ক্রোমোজোমকে দেখতে পাই। এই জন্য এটার নাম ক্রোমোজোম। ক্রোমো মানে হলো রং, জোম বা সোম মানে হলো দেহ, মানে রং ধারণকারী বস্তু। ওকে, ক্লিয়ার? এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? হুম? আর একটা জিনিস বলি, আমি কিন্তু একেবারে বেসিক থেকে তোমাকে শুরু করছি, হ্যাঁ? আচ্ছা, এটা হলো কোষ, হ্যাঁ, এটা হলো ওই যে নিউক্লিয়ার মেমব্রেন মাঝখানে আর কি, হ্যাঁ, এই যে এটা হলো নিউক্লিয়ার মেমব্রেন, হ্যাঁ। আচ্ছা, এটা হলো নিউক্লিওলাস, এই যে এটা হলো নিউক্লিওলাস। ওকে, আচ্ছা, এটা হলো নিউক্লিওপ্লাজম। ওকে, আর এটা হলো ক্রোমাটিন তন্তু। এই যে এগুলো হলো ক্রোমাটিন তন্তু। ওকে, এগুলো হলো ক্রোমাটিন তন্তু। ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস দেখো, এটা কোষ, কোষের ভিতরে নিউক্লিয়াস আমি দেখাচ্ছি কিন্তু, হ্যাঁ। আচ্ছা, কোষের ভিতরে প্রাণী কোষের ক্ষেত্রে প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে না? তার মানে এই কোষের মধ্যে সেন্ট্রিওলও থাকে, রাইট? সেন্ট্রিওল মনে করো এটা হলো সেই সেন্ট্রিওল, এটা মনে করো সেই সেন্ট্রিওল, এই যে এটা, এগুলো হলো সেই সেন্ট্রিওল, মনে করো এটা একটা সেন্ট্রিওল, হ্যাঁ, এগুলো হলো সেই সেন্ট্রিওল মনে করো, এই যে এগুলো হলো সেই সেন্ট্রিওল। এটা হলো প্রাণী কোষের ক্ষেত্রে আমি সেন্ট্রিওল দেখাচ্ছি, ঠিক আছে? এখন দেখো,
ঘটনা যেটা হচ্ছে দেখো, ক্রোমাটিন তন্তু থেকে পানি বের হয়ে যাচ্ছে। তাহলে ক্রোমাটিন তন্তু থেকে যদি পানি বের হয়ে যায়, তাহলে এই ক্রোমাটিন তন্তু আর ক্রোমাটিন তন্তু থাকবে? থাকবে না। তাহলে এই ক্রোমাটিন তন্তু আর ক্রোমাটিন তন্তু থাকবে না। এ কিসে পরিণত হবে? এ তখন ক্রোমোজোমে পরিণত হবে। এই যে দিস ইজ ক্রোমোজোম, দিস ইজ ক্রোমোজোম, রাইট? নাকি? এই যে সেন্ট্রোমিয়ার, এই যে সেন্ট্রোমিয়ার, এই যে সেন্ট্রোমিয়ার। হবে কিনা? ইয়েস অর নো? ইয়েস অর নো? হবে কিনা? হবে? আচ্ছা, আরেকটা কি ঘটনা ঘটবে এখানে? এই যে ক্রোমোজোমগুলো, দেখো ঘটনাগুলো। তাহলে প্রথমে পানি বের হয়ে গেল, জল বিয়োজন হলো, এর ফলে ক্রোমাটিন তন্তুগুলো ক্রোমোজোমে পরিণত হলো এবং ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হলো, রাইট? আচ্ছা, এরপরে কি হবে? এই ক্রোমোজোমে যে ডিএনএ থাকে, ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে। আচ্ছা, ডিএনএ এর পরিমাণ যদি দ্বিগুণ হয়ে যায়, তাহলে ক্রোমোজোমটা দেখতে এরকম হয়ে যাবে না? ক্রোমোজোমটা দেখতে এরকম হয়ে যাবে কিনা? ইয়েস অর নো? এরকম হবে কিনা দেখতে? ইয়েস অর নো? ইয়েস অর নো? হবে কিনা? ক্রোমোজোম যদি দ্বিগুণ হয়ে যায়, ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ যদি হয়ে যায়, এরকম হবে কিনা? হবে তো, রাইট? ওকে। আর কি হবে? এই যে এই ঘটনাগুলো ঘটবে এবং ইন দ্য সেম টাইম, একই সময়ে এই যে সেন্ট্রিওল, এই সেন্ট্রিওলগুলো এদিকে চলে আসবে, এই সেন্ট্রিওলটা এদিকে চলে আসবে। তাহলে সেন্ট্রিওল এখানে চলে আসলো, এই সেন্ট্রিওল এদিকে চলে আসলো, এটা এদিকে চলে আসলো। ওকে? আচ্ছা, এখন সেন্ট্রিওল এদিকে এসে কি করবে? এই সেন্ট্রিওল থেকে সুতা বের হবে, সুতা বের হবে এরকম প্রোটিন নির্মিত। এই সুতাগুলো প্রোটিন নির্মিত, হ্যাঁ, এরকম সুতাগুলো প্রোটিন নির্মিত, সুতা বের হবে, হ্যাঁ, এবং সুতাগুলো প্রোটিন নির্মিত। এবং একটা জিনিস দেখো, এই যে সুতাগুলো, কিছু সুতা এই যে নিউক্লিয়ার মেমব্রেন থাকে, নিউক্লিয়ার মেমব্রেন থাকে, এই যে নিউক্লিয়ার যে মেমব্রেন থাকে, এই সুতাগুলো নিউক্লিয়ার মেমব্রেনকে আঘাত করে। আচ্ছা, নিউক্লিয়ার মেমব্রেনকে যদি আঘাত করা হয়, তাহলে নিউক্লিয়ার যে মেমব্রেন থাকবে, সেই নিউক্লিয়ার মেমব্রেন কি আর থাকার কথা? থাকবে কি? থাকবে না। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন ধীরে ধীরে কি হবে? ধীরে ধীরে বিলুপ্ত হওয়া শুরু হবে। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন ধীরে ধীরে বিলুপ্ত হওয়া শুরু হবে, বিলুপ্ত হওয়া শুরু হবে, রাইট? আচ্ছা, তাহলে এই যে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে এই সুতাগুলো এদিকে আসবে, এদিকে আসবে, হ্যাঁ, এবং এই সুতাগুলোর মানে কিছু নিউক্লিওলাসকেও ঘুষি মারবে। তাহলে নিউক্লিওলাসও ধীরে ধীরে বিলুপ্ত হওয়া শুরু হবে। হলো? আচ্ছা, এবং এই যে সুতাগুলোর কথা বললাম, কিছু সুতা আছে যেগুলো ক্রোমোজোমের সাথে যুক্ত থাকে, আর কিছু সুতা আছে যেগুলো ক্রোমোজোমের সাথে যুক্ত থাকে না। তাহলে সবগুলো সুতাকেই আমরা বলছি স্পিন্ডল তন্তু। এই যে সুতাগুলো দেখছি না আমরা, এই সুতাগুলোর নাম হলো স্পিন্ডল তন্তু, স্পিন্ডল তন্তু। আর যেসব স্পিন্ডল তন্তু ক্রোমোজোমের সাথে লাগানো থাকে, সেই স্পিন্ডল তন্তুকে বলা হয় ট্রাকশন বা আকর্ষণ তন্তু। তাহলে স্পিন্ডল তন্তু এবং ট্রাকশন বা আকর্ষণ তন্তু, এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানিয়ে দাও। ট্রাকশন বা আকর্ষণ তন্তু, আকর্ষণ তন্তু, বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে এটা বললাম, এটাকে যদি আমি একটু জুম করে দেখাই, এই ছবিটাকে আমি যদি একটু জুম করে দেখাই, তাহলে জিনিসটা এরকম। এই যে এটা হলো সেন্ট্রোমিয়ার, হ্যাঁ, এই সেন্ট্রোমিয়ারে এখানে এক ধরনের প্রোটিন থাকে, এই প্রোটিনের নাম হলো মোটর প্রোটিন, হ্যাঁ,
আর এই অংশটাকে বলা হয় কাইনেটোকোর। সেন্ট্রোমিয়ারের এই অংশটার নাম হলো কাইনেটোকোর। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ না, এই জায়গাটার নাম হলো কাইনেটোকোর। এই যে এই জায়গাটার নাম হলো কাইনেটোকোর, কাইনেটোকোর। সেন্ট্রোমিয়ারের এই যে যে কুঞ্চিত জায়গা, এই কুঞ্চিত জায়গার নাম হলো কাইনেটোকোর। এখানে এক ধরনের প্রোটিন থাকে, এই প্রোটিনের নাম হলো মোটর প্রোটিন। এই যে এই হলো সেই প্রোটিন, এই হলো সেই প্রোটিন। এই প্রোটিনের নাম কি? মোটর প্রোটিন, মোটর প্রোটিন। তাহলে আমি যে সুতাগুলোর কথা বলছি, এই যে ট্রাকশন বা আকর্ষণ তন্তুর কথা বলছি, এই ট্রাকশন বা আকর্ষণ তন্তু এটা সেন্ট্রোমিয়ারের আসলে কোথায় লাগানো থাকে বলতো? এই মোটর প্রোটিনের সাথে লাগানো থাকে। হ্যাঁ, এগুলোকে ক্রোমোজোমাল তন্তুও বলা হয়। স্পিন্ডল তন্তু বা ক্রোমোজোমাল তন্তু একই জিনিস। হ্যাঁ, স্পিন্ডল তন্তু বা ক্রোমোজোমাল তন্তু, ক্রোমোজোমাল তন্তু। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে মোটর প্রোটিনের সাথেই যুক্ত থাকে এই ট্রাকশন বা আকর্ষণ তন্তু। ওকে? এবং এই যে ট্রাকশন বা আকর্ষণ তন্তুর সাথে যখন যুক্ত থাকলো, যখনই যুক্ত হলো, তখন এই ইয়েগুলো, এই যে ক্রোমোজোমগুলো, এই ক্রোমোজোমগুলো এগুলো করে কি? এগুলো এই ট্রাকশন বা আকর্ষণ তন্তুকে ধরে ধরে এগুলো বিষুবীয় অঞ্চল বরাবর আসে। মনে রাখবে, এইটাকে বলা হয় মেরু অঞ্চল। এই দিকটাকে বলা হয় মেরু অঞ্চল। ওকে? আর এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। তাহলে ক্রোমোজোমের প্রধান লক্ষ্য হলো এই বিষুবীয় অঞ্চল বরাবর এসে অবস্থান করবে। তাহলে যখন ট্রাকশন বা আকর্ষণ তন্তু থাকে, তখন এই ট্রাকশন বা আকর্ষণ তন্তু যখনই এর গায়ে লাগে, তখন এই ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলের দিকে যেতে থাকে। এখন কিভাবে যায়? যাওয়াটা দেখো, এইভাবে একবার যায়, একবার পিছায়, যায়, পিছায়, যায়, পিছায়, যায়, পিছায়। তাহলে এই যে এভাবে যাচ্ছে পিছাচ্ছে, যাচ্ছে পিছাচ্ছে, এটা একটু ব্রেক ডান্সের মতো না? মানুষ ব্রেক ডান্স এইভাবে দেয় না? রাইট? এভাবেই তো দেয়। তাহলে এইটাকে বলা হয় ক্রোমোজোমীয় নৃত্য। তাহলে ক্রোমোজোম একবার যাচ্ছে, কোথায় যাচ্ছে? এই বিষুবীয় অঞ্চল বরাবর যাচ্ছে। মনে করো এখানে একটা ক্রোমোজোম আছে, মনে করো এখানে একটা ক্রোমোজোম আছে। হ্যাঁ, এই যে, হ্যাঁ, তাহলে এই যে এই ক্রোমোজোমটা, এটা যখন বিষুবীয় অঞ্চল বরাবর এদিকে আসবে, তাহলে কিভাবে আসবে? যাবে, আসবে, যাবে, আসবে, এভাবে। এটাকে বলা হয় ক্রোমোজোমীয় নৃত্য। ঠিক আছে? তাহলে এই যে যে ঘটনাটা বললাম এতক্ষণ ধরে, তাহলে এই ঘটনাতে কি কি ঘটনা? ও, আরেকটা জিনিস, এই যে স্পিন্ডল তন্তু মিলে এই যে যে জিনিসটা তৈরি হলো না, যে এরকম এই যে যে জিনিসটা তৈরি হলো, এটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। এই জিনিসটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। তাহলে স্পিন্ডল তন্তুগুলো মিলে কি তৈরি হয়? স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। তাহলে এই যে ঘটনাটা বললাম, এই ঘটনাটাই হলো প্রোফেজ পর্যায়। ওকে? এই ঘটনাটাই হলো প্রোফেজ পর্যায়। এখন তোমাদের বইয়ের মধ্যে দেখবে লেখা আছে প্রো মেটাফেজ পর্যায়। প্রো মেটাফেজ পর্যায়ে কিন্তু প্রোফেজেরই একটা ধাপ। বড় ক্লাসের বইয়ে তুমি দেখবে 4টা পর্যায় পাবে: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। মানে প্রোফেজের আর একটা ধাপ হলো প্রো মেটাফেজ। তাহলে প্রোফেজ কোন অংশটুকু? জল বিয়োজন হয়, ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হয়, ক্রোমোজোমকে রং দিলে রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, ক্রোমোজোম দৃষ্টিগোচর হয়, ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয়, এবং ক্রোমোজোমটা সেন্ট্রোমিয়ার ব্যতীত 2টা ভাগে এরকম ভাগ হয়। সেন্ট্রোমিয়ার ব্যতীত 2টা ক্রোমাটিড তৈরি করে। এবং এই প্রোফেজ পর্যায়ের শেষের দিকে নিউক্লিওলাস যেটা ছিল, আর এই যে নিউক্লিয়ার মেমব্রেন যে ছিল, এই নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত শুরু হয়। বিলুপ্ত শুরু হয় মানে ভ্যানিশ হওয়া শুরু হয়। আর প্রোমেটাফেজ পর্যায়ে কি হয়? প্রোমেটাফেজ পর্যায়ে এই যে সেন্ট্রিওল যায় 2 মেরুর দিকে, স্পিন্ডল তন্তু তৈরি শুরু হয়, স্পিন্ডল তন্তুগুলো ক্রোমোজোমের সাথে লেগে যায়, মোটর প্রোটিনের সাথে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। এটা হলো প্রোমেটাফেজ পর্যায়। ক্লিয়ার? তাহলে প্রোফেজ এবং প্রোমেটাফেজ এই 2টা পর্যায় সম্পর্কে ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা বলো? তাহলে এটা প্রাণী কোষের ক্ষেত্রে এই ঘটনা ঘটে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়? এই সেন্ট্রিওলের জায়গায় উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিউবিউল এই ঘটনাটা ঘটায়।
মাইক্রোটিউবুল থেকে এই সুতাগুলো তৈরি হয়, এই স্পিন্ডল তন্তুগুলো মাইক্রোটিউবুল থেকে তখন তৈরি হয়। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে প্রোমেটাফেজ গেল। আমরা কি বলেছি? ক্রোমোজোমগুলোর টার্গেট কি? ক্রোমোজোমগুলো কোথায় আসবে বলতো? এটা টার্গেট কি? ক্রোমোজোমগুলোর টার্গেট কি? ক্রোমোজোমগুলোর টার্গেট হলো বিষুবীয় অঞ্চলে আসবে। সবগুলো ক্রোমোজোমই বিষুবীয় অঞ্চলে আসবে। এটা হলো তার টার্গেট। তাহলে এই যে সবগুলো ক্রোমোজোম এই যে বিষুবীয় অঞ্চলে যে আসবে, এই বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলো যে সবগুলো চলে আসছে, এই সবগুলো ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে অবস্থান করার বা বিষুবীয় অঞ্চলে আসার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় মেটাকাইনেসিস। তাহলে সবগুলো ক্রোমোজোম এখন কোথায় চলে আসবে? এই বিষুবীয় অঞ্চল বরাবর চলে আসবে। তাহলে সবগুলো ক্রোমোজোম বিষুবীয় অঞ্চল বরাবর যে চলে আসলো, এই প্রক্রিয়াটাকে বলা হয় মেটাকাইনেসিস। তাহলে আমি যদি বলি মেটাকাইনেসিস পর্যায়ে কোথায় ঘটে? মেটাফেজ পর্যায়ে ঘটে। ঠিক আছে? আচ্ছা, সেন্ট্রোমিয়ার ব্যতীত বলা হয় কেন মানে? আচ্ছা, এখানে একটা ক্রোমাটিড একটা ক্রোমোজোম, রাইট? আচ্ছা, এখানে যদি আরেকটা ক্রোমাটিড আমি তৈরি করি, তাহলে দুইটা ক্রোমাটিড, রাইট? কিন্তু এখানে কি সেন্ট্রোমিয়ার ভাগ হয়েছে? বলো, ভাগ হয়েছে সেন্ট্রোমিয়ার? সেন্ট্রোমিয়ার তো ভাগ হয়নি। এই জন্য সেন্ট্রোমিয়ার ব্যতীত দুইটি ক্রোমাটিড। ক্লিয়ার? আর সেন্ট্রোমিয়ার যদি ভাগ হয়ে যায় তখন দেখতে কেমন হবে জিনিসটা? সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে গেল, তাহলে জিনিসটা দেখতে কি রকম হবে? এই যে একটা ভাগ এরকম আর একটা ভাগ এরকম, নাকি? এই যে দুইটা ভাগ হয়ে গেল, বিষয়টা এরকম, রাইট? আচ্ছা, তাহলে মেটাফেজ পর্যায়ে কি ঘটছে আমি বললাম প্রথমে মেটাকাইনেসিস ঘটবে, সবগুলো ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই মেটাফেজ পর্যায়ে এসে ক্রোমোজোমগুলো আরো বেশি নিজেদের মধ্যে পেঁচিয়ে যাবে। আচ্ছা, ক্রোমোজোমগুলো যদি আরো নিজেদের মধ্যে পেঁচিয়ে যায়, তাহলে ক্রোমোজোমগুলো আরো বেশি মোটা খাটো হবে। আর ক্রোমোজোম যত বেশি মোটা এবং খাটো হবে, তত ক্রোমোজোমকে স্পষ্ট দেখা যাবে। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, বলো তো কোন পর্যায়ে ক্রোমোজোম সবচেয়ে বেশি মোটা খাটো এবং স্পষ্ট দেখা যায়, উত্তর কি হবে? বলো, উত্তর কি হবে? কোন পর্যায়ে? কোন পর্যায়ে ক্রোমোজোমকে সবচেয়ে বেশি মোটা খাটো এবং স্পষ্ট দেখা যায়? উত্তর হলো মেটাফেজ পর্যায়ে। ঠিক আছে, কারণ মেটাফেজ পর্যায়ে এসে ক্রোমোজোম নিজেদের মধ্যে আরো এক দফা পেঁচিয়ে যায়। আর এই যে ক্রোমোজোমগুলো নিজেদের মধ্যে যে আরো পেঁচিয়ে যাচ্ছে না, আরো যে পেঁচিয়ে যাচ্ছে, এটাকে বলা হয় সুপার কয়েলিং। আচ্ছা, সুপার কয়েলিং, কয়েল মানে কি? কয়েল দেখতে কি রকম? পেঁচানো পেঁচানো না? কয়েল দেখতে কি রকম? পেঁচানো পেঁচানো তো। তাই এই জিনিসটা যত বেশি পেঁচাবে তত কি সুপার কয়েলিং। তাহলে ক্রোমোজোমগুলো যেহেতু নিজেদের মধ্যে পেঁচিয়ে যাচ্ছে, এটাকে বলছি আমরা সুপার কয়েলিং। আচ্ছা, একটা জিনিস যদি বেশি বেশি পেঁচিয়ে যায়, সেই জিনিসটা তত বেশি ঘন হবে নাকি পাতলা হবে? মনে করো একটা সুতা, এই যে এটা একটা সুতা, হ্যাঁ? তা এই সুতা নিজের মধ্যে অনেক পেঁচিয়ে যাচ্ছে এই সুতাটা। তাহলে এই সুতাটা ঘন নাকি পাতলা হবে বলো তো? ঘন হবে নাকি পাতলা হবে? ঘন হবে। তাহলে এই যে ঘন যে হচ্ছে, এটাকে বলা হয় কনডেনসেশন। কনডেনসেশন। তাহলে আমি কি বলতে পারি না সুপার কয়েলিং এর ফলে কনডেনসেশন হয়? ক্রোমোজোমগুলো যখন সুপার কয়েলিং হয়, তখন ক্রোমোজোমগুলো কনডেন্সড হয়ে যায়, ঘন হয়ে যায়। তাহলে পরীক্ষার কোশ্চেন, মেটাকাইনেসিস কোথায় ঘটে? কোন পর্যায়ে? মেটাফেজ পর্যায়ে। সুপার কয়েলিং কোথায় ঘটে? মেটাফেজ পর্যায়ে। ওকে, কনডেনসেশন কোথায় ঘটে? মেটাফেজ পর্যায়ে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে দেখো, আমরা একটা কথা বলেছি, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হওয়া শুরু হয় হলো প্রোফেজ পর্যায়ে। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণরূপে বিলুপ্ত হয় হলো প্রোমেটাফেজ পর্যায়ে। আর মেটাফেজ পর্যায়ে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ বিলুপ্ত থাকে। তিনটা কথা বললাম, মাইন্ড ইট। কথাগুলো লক্ষ্য করো। নিউক্লিওলাস
ও নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত শুরু হয়। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস বিলুপ্ত শুরু হয় কোন পর্যায়ে? প্রোফেজ পর্যায়ে। ওকে, আচ্ছা। নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ বিলুপ্ত হয়, সম্পূর্ণ বিলুপ্ত হয় কোন পর্যায়ে? প্রোমেটাফেজ পর্যায়ে। প্রোমেটাফেজ। আচ্ছা, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ বিলুপ্ত থাকে, এটা হলো মেটাফেজ পর্যায়। এই তিনটা কথা বুঝতে পেরেছো কিনা? মেটাফেজ পর্যায়ে মানে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন কিন্তু বিলুপ্ত শুরু হয়ে গিয়েছে। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন কিন্তু বিলুপ্ত শুরু হয় হলো প্রোফেজে, আর একেবারে বিলুপ্ত হয়ে যায় প্রোমেটাফেজ পর্যায়ে। এবং এই যে বিলুপ্ত হয়ে গেল, এটা বিলুপ্ত পর্যন্ত থাকে কোন পর্যায় পর্যন্ত? মেটাফেজ পর্যায় পর্যন্ত। সো পরীক্ষায় যদি কোশ্চেন আসে এমসিকিউ, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত থাকে কোন পর্যায়ে, তখন উত্তর হবে মেটাফেজ পর্যায়ে। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ বিলুপ্ত হয় যখন এইভাবে কথাটা আসবে, তখন উত্তর হবে প্রোমেটাফেজ পর্যায়ে। আর যদি কোশ্চেন আসে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত শুরু হয়, তখন উত্তর হবে প্রোফেজ পর্যায়ে। বুঝছো মারুফ? পুষ্প? নিউক্লিয়ার মেমব্রেন রেটিকুলাম কি এক? তোমরা কি নিউক্লিয়াসের গঠন পড়োনি? এখন এটা জিজ্ঞেস করলে তো হবে না। ইমাম বলছে যে নিউক্লিয়াস আর নিউক্লিওলাসের মধ্যে পার্থক্য কি, এগুলো কিন্তু তোমরা জানো। এগুলো তোমাদেরকে কোষ ও কোষের গঠন চ্যাপ্টারই পড়ানোর কথা। এগুলো এখন বললে তাহলে তো কোষ ও কোষের গঠন চ্যাপ্টার আমাকে পড়াতে হবে। এই বিষয়টা বুঝতে পেরেছো? তাহলে মেটাফেজ পর্যায়ে এই ঘটনাগুলো ঘটে। আরেকটা মজার ব্যাপার ঘটে। কি ঘটে জানো? দেখো, দেখো তো, এই যে সুতার কথা বললাম, এই যে সুতাগুলো, এখন এই যে সুতা, এই সুতা করবে কি জানো? এই সুতা এ উপরের দিকে টানবে, এ নিচের দিকে টানবে। এই যে এটা নিচের দিকে টানবে, এটা উপরের দিকে টানবে। আচ্ছা দেখো তো, এই সুতা এই অংশটাকে ধরে উপরের দিকে টানছে, আবার এই সুতা এই সেন্ট্রোমিয়ারকে ধরে নিচের দিকে টানছে। যদি টানাটানি করে তাহলে সেন্ট্রোমিয়ার এখন ভাগ হবে কি হবে না? সেন্ট্রোমিয়ার এখন ভাগ হবে কি হবে না বলো? একটা সুতা উপরে টানছে, একটা সুতা নিচে, তাহলে এখন বলো সেন্ট্রোমিয়ার ভাগ হবে কিনা? হবে। এই ঘটনাটা ঘটে হলো মেটাফেজ পর্যায়ে। তাহলে সেন্ট্রোমিয়ারটা মেটাফেজ পর্যায়ে, এই সেন্ট্রোমিয়ার এখন ভাগ হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। আচ্ছা, সেন্ট্রোমিয়ার যদি ভাগ হয়ে যায় তাহলে দুইটা ক্রোমাটিড আলাদা হয়ে গেল না? এই যে দুইটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, নাকি? তাহলে দুইটা ক্রোমাটিড আলাদা হয়ে গেল না? দুইটা আলাদা ক্রোমাটিডে ভাগ হয়ে গেল। তাহলে সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে দুটি ক্রোমাটিড আলাদা হয় কোন পর্যায়ে? এই মেটাফেজ পর্যায়ে। ক্লিয়ার? আচ্ছা, এখন ভাগ হয়ে হবে কি? এখন ঘটনাটা কি ঘটবে দেখো। এখন যেটা ঘটনা ঘটবে সেটা হলো, তাহলে ভাগ হয়ে গেল, আমি এখন ভাগ অংশটা দেখাই। তাহলে এই যে ভাগ হয়ে এটা একটা অর্ধেক অংশ, আর এটা হলো অর্ধেক অংশ, এই যে। ওকে, আর এদিকে তো সুতার, এটা এই মেরুর দিকে টানছে, এই মেরুর দিকে টানছে। তাহলে এই যে যে এগুলোকে আমরা কি বলবো বলতো? এগুলো কিন্তু ক্রোমাটিড, অপত্য ক্রোমাটিড, তাই না? তাহলে এই যে অপত্য ক্রোমাটিড, এখন এই অপত্য ক্রোমাটিড এই সুতা টেনে টেনে এই অপত্য ক্রোমাটিডকে উপরের দিকে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? উপরের দিকে, মেরু বরাবর নিয়ে যাবে, মেরু বরাবর নিয়ে যাবে।
এবং অপত্য ক্রোমাটিডগুলো মেরু বরাবর কিভাবে যাবে দেখো, এই মেরু বরাবর যাওয়ার সময় এই যে সেন্ট্রোমিয়ার থাকবে সামনে, বাহুগুলো থাকবে পিছনে। হ্যাঁ, এটা অ্যানাফেজ পর্যায়ের ঘটনা বলছি। সেন্ট্রোমিয়ার থাকবে সামনে, বাহুদ্বয় থাকবে পিছনে। বুঝছো? তাহলে অ্যানাফেজ পর্যায়ে অপত্য ক্রোমাটিডগুলো কিভাবে যায়? সেন্ট্রোমিয়ার অগ্রগামী আর বাহুদ্বয় অনুগামী। সেন্ট্রোমিয়ার অগ্রগামী, বাহুদ্বয় অনুগামী। এভাবে করে মেরু পর্যন্ত যেতে থাকে। মেরুতে যখনই আসে তখনই অ্যানাফেজ ধাপের সমাপ্তি ঘটে। তাহলে সেন্ট্রোমিয়ারটা ভাগ হলো মেটাফেজ পর্যায়ে, দেন সেন্ট্রোমিয়ার যাওয়া শুরু করে হলো অ্যানাফেজ পর্যায়ে। এবং এই যাওয়ার পথে এই সেন্ট্রোমিয়ারটা অনেক সময় এদিকে চলে আসে, অনেক সময় আরো নিচে চলে আসে। এভাবে করে সেন্ট্রোমিয়ারটা তার অবস্থান চেঞ্জ করে ফেলে এবং তখন ক্রোমোজোমটা দেখতে এক এক রকম হয়। যেমন এটা দেখতে কিসের মতো? ভি এর মতো না? এটা দেখতে কিসের মতো? ভি এর মতো। এখন দেখো এই সেন্ট্রোমিয়ার যদি এদিকে চলে যায় তখন এটা কি হবে? এল এর মতো দেখতে মনে হবে। সেন্ট্রোমিয়ার যদি আরো নিচে চলে যায় তখন জে এর মতো দেখতে মনে হবে। সেন্ট্রোমিয়ার যদি একেবারে প্রান্তের দিকে চলে যায় তখন আই এর মতো দেখতে মনে হবে। তাহলে এই ক্রোমোজোম অপত্য ক্রোমাটিড গুলো যাওয়ার পথে বিভিন্ন রকমের অক্ষরের মতো দেখতে মনে হয়। এভাবে করে ক্রোমোজোমের ভাগ করা হয়। ঠিক আছে বুশরা? বোঝা গেল? তাহলে এখন সেন্ট্রোমিয়ার কোথায় চলে গেল বলো তো? আলটিমেটলি মেরুর দিকে চলে গেল, তাই না? কোন সেন্ট্রোমিয়ার, কোন ক্রোমাটিড? অপত্য ক্রোমাটিড গুলো কোথায় চলে গেল? মেরুর দিকে চলে গেল। অপত্য ক্রোমাটিড কোথায় চলে গেল? মেরুর দিকে চলে গেল। এখন মেরুর দিকে যখন অপত্য ক্রোমাটিড চলে গেল, মেরুর দিকে, ব্যাপারটা বুঝো, মেরুর দিকে যখন চলে যাবে অপত্য ক্রোমাটিড, তখন যেটা হবে, জাস্ট প্রোফেজ পর্যায়ে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর উল্টা ঘটনা ঘটবে। এখন মেরুর দিকে যাওয়ার পরে উল্টা ঘটনা কি? প্রোফেজ পর্যায়ে কি হয়েছে? জল বিয়োজন হয়েছে। এখন এই পর্যায়ে কি হবে? এখন জল যোজন হবে, মানে পানি চলে আসবে। আচ্ছা, ক্রোমোজোমের মধ্যে যদি এখন পানি ঢুকাই দিই তাহলে কি হবে? এ আর ক্রোমোজোম থাকবে? থাকবে না। এ ক্রোমাটিন তন্তু হয়ে যাবে, রাইট? মনে আছে স্পিন্ডল তন্তুর আঘাতে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস এগুলো ভ্যানিশ হয়ে গিয়েছিল প্রোফেজ পর্যায়ে? ওই নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন আবার আবির্ভাব ঘটবে। তাহলে প্রোফেজ পর্যায়ে যে ঘটনাগুলো ঘটেছে তার জাস্ট উল্টা ঘটনা ঘটবে হলো টেলোফেজ পর্যায়ে। তাহলে তুমি প্রোফেজ পর্যায়ে যদি তোমার মুখস্থ থাকে তাহলে তুমি টেলোফেজ পর্যায়ে জাস্ট উল্টা কথাগুলো লিখে দিবে। তাহলে এই যে আমরা প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই যে পাঁচটা ধাপের কথা বললাম, এগুলো হলো ক্যারিওকাইনেসিসের ধাপ। এই সবগুলো হলো ক্যারিওকাইনেসিসের ধাপ। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? তার মানে নিউক্লিয়াসটা এভাবে ভাগ হয়ে গেল। এখন নিউক্লিয়াস ভাগ হওয়ার পরে কোষ বিভাজন মানে কি শুধু নিউক্লিয়াসের ভাগ? না। কোষ বিভাজন মানে নিউক্লিয়াসও ভাগ হতে হবে, সাইটোপ্লাজমও ভাগ হতে হবে, নাকি? তাহলে কোষ বিভাজনে নিউক্লিয়াসটা এভাবে ভাগ হয়ে যাওয়ার পরে এরপরে সাইটোপ্লাজম ভাগ হবে। আর আমরা বলেছিলাম সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস, রাইট? আচ্ছা, আমি যদি তোমাকে এখন একটা কোশ্চেন করি, আচ্ছা বলো তো, ধরো এমন একটা কোষ, মনে করো এটা একটা কোষ, এটা একটা কোষ, ওকে? এই কোষে এটা হলো নিউক্লিয়াস, এটা হলো নিউক্লিয়াস কোষের, এটা হলো নিউক্লিয়াস, আর এগুলো হলো সাইটোপ্লাজম। এগুলো হলো মনে করো সাইটোপ্লাজম। এটা হলো সাইটোপ্লাজম। তাহলে কোষ বিভাজন বলতে আমরা কি বলেছিলাম? প্রথমে নিউক্লিয়াস ভাগ হবে, নিউক্লিয়াস ভাগ হওয়া মানে কি? ক্রোমোজোম ভাগ হবে, তারপরে কি হবে? সাইটোপ্লাজমটা ভাগ হয়ে যাবে, রাইট? আচ্ছা, যদি এমন হয় সাইটোপ্লাজম ভাগ হচ্ছে না, সাইটোপ্লাজম যদি ভাগ না হয়, তাহলে শুধু নিউক্লিয়াস যদি ভাগ হতে থাকে, শুধু নিউক্লিয়াস যদি ভাগ হতে থাকে, তাহলে কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস দেখা যাবে না? অনেকগুলো নিউক্লিয়াস দেখা যাবে কিনা? কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস দেখা যাবে কিনা? হ্যাঁ, ইয়েস অর নো?
তাহলে বহু নিউক্লিয়াস বিশিষ্ট আমরা কোষ একটা পাই, রাইট? বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। তাহলে এই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে কোষ আমরা পাচ্ছি উদ্ভিদের ক্ষেত্রে, এই কোষগুলোকে বলা হয় সিনোসাইটিক, সিনোসাইটিক বা সিনোসাইট, সিনোসাইট। হ্যাঁ, উদ্ভিদের ক্ষেত্রে এটাকে বলা হয় সিনোসাইট, আর প্রাণীদের ক্ষেত্রে বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে বলা হয় প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম। ক্লিয়ার? আচ্ছা, মনে করো এটা একটা ডাব, এটা মনে করো একটা ডাব, এই যে এটা হলো একটা ডাব। হ্যাঁ, আর মনে করো এটা হলো ডাবের কোষ, এটা মনে করো ডাবের একটা কোষ আমি দেখাচ্ছি। ডাবের অনেকগুলো কোষ থাকে, এটাও একটা কোষ, এটা একটা কোষ। তাহলে যেহেতু ডাবের কোষ, তার মানে ডাবের কোষে এখানেও নিউক্লিয়াস থাকবে, তাই না? ডাবের কোষে এখানে সাইটোপ্লাজম থাকবে, নাকি? আচ্ছা, ডাবের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো নিউক্লিয়াসের বিভাজন হয় কিন্তু সাইটোকাইনেসিস হয় না। আচ্ছা, তাহলে বলো তো, ডাবের কোষের মধ্যে যদি সাইটোকাইনেসিস না হয়, শুধুমাত্র নিউক্লিয়াসের বিভাজনই যদি হয়, তাহলে নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে, নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে, তাহলে কোষের মধ্যে নিউক্লিয়াসের পরিমাণ বেড়ে যাবে না? বেড়ে যাবে। আচ্ছা, নিউক্লিয়াসের পরিমাণ যদি বেড়ে যায় কোষের মধ্যে, তাহলে নিউক্লিয়াস জায়গা দখল করে ফেলবে না? পুরো কোষের জায়গা দখল করে ফেলবে তো। আচ্ছা, পুরো কোষের জায়গা যদি দখল করে ফেলে, তাহলে কোষের ভেতরে যে সাইটোপ্লাজম, সেই সাইটোপ্লাজমগুলো কি বের হয়ে আসবে না? কমন সেন্স অ্যাপ্লাই করো, সেই সাইটোপ্লাজমগুলো বের হয়ে আসবে কিনা? কোষ থেকে বাইরে বের হয়ে আসবে কিনা সাইটোপ্লাজমগুলো? ইয়েস অর নো, বলো। বের হয়ে আসবে কিনা? হ্যাঁ, তাহলে এই যে যে সাইটোপ্লাজমগুলো বের হয়ে আসলো, এই সাইটোপ্লাজমগুলোই হলো ডাবের পানি। ক্লিয়ার? তাহলে ডাবের পানি এটা হলো মুক্ত নিউক্লিয়ার বিভাজনের একটা উদাহরণ। তাহলে এই কথাগুলো বুঝতে পেরেছো কিনা আমাকে কমেন্টে জানিয়ে দাও। বলো, এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা? ক্লিয়ার? ওকে, তাহলে এখন আমরা মেইন পড়ার দিকে ঢুকবো। এই যে এখন দেখো তুমি সব বুঝবে। তাহলে প্রোফেজ পর্যায়ে, প্রোফেজ পর্যায় হলো সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। ক্রোমোজোম খাটো মোটা হয়, রঞ্জক ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, ক্রোমোজোম দৃষ্টিগোচর হয়, ক্রোমাটিড অনুদৈর্ঘ্য বরাবর বিভক্ত হয়। ক্লিয়ার? প্রোমেটাফেজ পর্যায়ে আসো। দেখো, ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্র ধরে বিষুবীয় অঞ্চলে যেতে শুরু করে, ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়, সেন্ট্রোমিয়ার কাইনেটোকোর মোটর প্রোটিনের সাথে স্পিন্ডল তন্তু যুক্ত হয়, সেন্ট্রোমিয়ার ট্রাকশন ফাইবারের সাথে স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত থাকে। ক্লিয়ার কথাগুলো? দেখো, কথাগুলো লক্ষ্য করো। এই যে দেখো, প্রোমেটাফেজ পর্যায়ে এই যে স্পিন্ডল তন্তু তৈরি হচ্ছে। ওকে, এই যে দেখো, এই যে এই যে সেন্ট্রিওল থেকে স্পিন্ডল তন্তু তৈরি হচ্ছে। দেখো, এটা কিন্তু নিউক্লিয়াসের ভেতরে দেখাচ্ছে এই ঘটনা। তাহলে এগুলো হলো স্পিন্ডল তন্তু। আচ্ছা, মেটাফেজ পর্যায়ে কি হয় আমরা বলেছিলাম, মেটাফেজ পর্যায়ের ঘটনা কি? এই যে এই যে দেখো, ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করলো। তাহলে দেখো, ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে মেটাফেজ পর্যায়ে, এবং
এই এই ক্রোমোজোম যে বিষুবীয় অঞ্চল বরাবর আসলো এটাকে বলা হয় মেটাকাইনেসিস। তাহলে মেটাফেজ পর্যায়ে কি হবে? মেটাকাইনেসিস ঘটবে। হুম? ওকে। অ্যানাফেজ পর্যায়ে কি হয় দেখো? হুম, এই যে, এই যে দেখো। ২ টা ক্রোমাটিডে ভাগ হয়ে গেল। রাইট? ক্রোমাটিডে ভাগ হয়ে দেখো মেরুর দিকে চলাচল শুরু হলো। তাহলে এই যে মেরুমুখী চলন। তাহলে অ্যানাফেজে এই ঘটনাগুলো ঘটে। তাই না? ক্রোমোজোমের মেরুমুখী চলন ঘটে এবং এভাবে চলতে গিয়ে সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুদ্বয় অনুগামী থাকে। রাইট? এবং সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে কয়েকটা ভাগে ভাগ করে। VLJI এর মতো দেখায়। রাইট? তাহলে দেখো এই যে অ্যানাফেজ পর্যায়ের। তাহলে এই যে VLJI যখন ভি এর মতো দেখাবে তখন এটাকে বলা হয় মেটাসেন্ট্রিক। হ্যাঁ? তারপরে যখন এল এর মতো দেখাবে তখন সেটাকে বলছি আমরা সাবমেটাসেন্ট্রিক। যখন জে এর মতো দেখাবে তখন সেটা হলো অ্যাক্রোসেন্ট্রিক আর আই এর মতো দেখালে সেটা হলো টেলোসেন্ট্রিক। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট এগুলো এমসিকিউ। ওকে? আচ্ছা। টেলোফেজ পর্যায়ে কি হবে দেখো? হুম, এই যে টেলোফেজ পর্যায় হলো প্রোফেজের উল্টা। তাহলে দেখো এই যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন এই যে চলে আসলো। দেখো নিউক্লিওলাস চলে আসলো। তারপরে স্পিন্ডল যে তন্তুগুলো ছিল সেই তন্তুগুলো অদৃশ্য হয়ে গেল। তাই না? এবং ২ টা অপত্য নিউক্লিয়াস তৈরি হলো। এই যে ২ টা অপত্য নিউক্লিয়াস তৈরি হলো। বেগুনি কালার যেটা দেখতে পাচ্ছ এগুলো হলো দুটো নিউক্লিয়াস, অপত্য নিউক্লিয়াস তৈরি হলো। হুম? ওকে। তারপর হলো সাইটোকাইনেসিস। সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলি সাইটোকাইনেসিস, রাইট? তাহলে এই যে নিউক্লিয়াস তো বিভাজিত হলোই। এখন দেখো সাইটোপ্লাজম বিভাজন হবে এই দেখো। প্রাণীদের ক্ষেত্রে এই যে এরকম খাঁজ তৈরি হয় একটা, ২ কোষের মাঝখানে এই যে কোষের মাঝখানে খাঁজ তৈরি হয়, খাঁজ তৈরি হয়ে ২ টা আলাদা হয়ে যায় দেখো, আলাদা হয়ে গেল। এটা হলো প্রাণীদের ক্ষেত্রে এভাবে হয়। আর উদ্ভিদের ক্ষেত্রে কিভাবে হয় দেখো, প্রথমে একটা কোষ প্লেট তৈরি হয়। এই যে কোষ প্লেট, এটার নাম হলো কোষ প্লেট। দেন এই কোষ প্লেটের উপরে সেলুলোজ, হেমিসেলুলোজ এই পদার্থগুলো জমা হয়ে এরকম আলাদা হয়ে যায়। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে কোষ প্লেট তৈরি হয়, প্রাণীদের ক্ষেত্রে কোষ প্লেট তৈরি হয় না। এভাবে করে সাইটোকাইনেসিস ঘটে। ক্লিয়ার? ওকে। তাহলে আমরা যে কথাগুলো বললাম, এখন আমরা একটা ভিডিও দেখব। এই ভিডিও দেখলেই আমরা এখন যা বললাম সবকিছু আমরা এখন বুঝতে পারবো। তাহলে দেখো। ওকে। তাহলে প্রোফেজ পর্যায়টা দেখো। মনোযোগ দিয়ে দেখো। তাহলে কি হচ্ছে দেখো তো, এটা হলো নিউক্লিওলাস। আগে তোমাকে এই ভিডিওটা দেখাই। এইটাও পুরোটা হলো কোষ। হুম? এই যে যে বড় ইয়েটা দেখছো এটা হলো নিউক্লিয়াস। আর এই যে বেগুনি কালার দেখতে পাচ্ছ একদম গাঢ় বেগুনি, এটা হলো নিউক্লিওলাস। আর এই যে সুতা দেখতে পাচ্ছ এই সুতাগুলোকে বলছি আমরা ক্রোমাটিন তন্তু। এখন আমরা প্রোফেজ পর্যায়টা দেখব কি হয়। দেখো, আমরা বলেছিলাম ক্রোমাটিন তন্তু ক্রোমোজোম হবে, ক্রোমোজোমে পরিণত হবে। এই দেখো ক্রোমোজোমে পরিণত হয়েছে। এবং দেখো নিউক্লিওলাস কিন্তু ভ্যানিশ হয়ে গিয়েছে। দেখো নিউক্লিওলাস নাই। দেখতে পাচ্ছ? ওকে। এবং একটু পরে দেখবা এই নিউক্লিয়াসটাও থাকবে। এই যে এই নিউক্লিয়াস এটার ইয়েও থাকবে না দেখো একটু পরে। এই যে দেখছো? এবং দেখো এই যে আমরা যে ক্রোমোজোম দেখলাম, এই যে যে ক্রোমোজোম, এই ক্রোমোজোম কি অবস্থায় আছে? ডিএনএ দ্বিগুণ অবস্থায় আছে কিনা? দেখো দ্বিগুণ অবস্থায় আছে না? এই যে দ্বিগুণ অবস্থায় আছে। বুঝতে পারছো? এই জিনিসটা বুঝতে পেরেছো তোমরা? তাহলে এখানে কিন্তু ক্রোমোজোম দ্বিগুণ অবস্থায় রয়েছে। ওকে। তাহলে এখানে ক্রোমোজোম কি অবস্থায় আছে? দ্বিগুণ অবস্থায় আছে। ডিএনএ দ্বিগুণ অবস্থায় আছে। তাহলে এই ঘটনাগুলো কিন্তু প্রোফেজেই ঘটে। তাই না? ওকে। এগুলো বোঝার দরকার নেই আপাতত। সিস্টার ক্রোমাটিড এই সেই এই যে। এখন কি হবে দেখো তো? এখন কি স্পিন্ডল তন্তু আসবে সেন্ট্রিওল থেকে। এই যে সেন্ট্রিওল দেখো। এই যে সেন্ট্রিওল থেকে স্পিন্ডল তন্তু তৈরি হচ্ছে। তাহলে সেন্ট্রিওল দেখো ২ কোণায় চলে যাচ্ছে। ওকে? এবং দেখো এই যে স্পিন্ডল তন্তু তৈরি হচ্ছে। এবং স্পিন্ডল তন্তুগুলো কি করবে? কিছু স্পিন্ডল তন্তু ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে লাগানো থাকবে। ওই স্পিন্ডল তন্তুগুলোর নাম হলো ট্রাকশন বা আকর্ষণ তন্তু।
তাই না? দেখেছো? এবং এই দেখো, তাহলে এটা কিন্তু ঘটনা কোথায় ঘটছে বলো তো? এখানে কিন্তু দেখো নিউক্লিয়াস আর নাই, এখানে কিন্তু কোনো নিউক্লিয়াস নাই, এটা কোষের মধ্যে ঘটনা ঘটছে, কারণ নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস তো অদৃশ্য হয়ে গেল, রাইট? ওকে, দেখো হলো। তাহলে এখন হলো মেটাফেজ পর্যায়ে, এখানে আর প্রো মেটাফেজ পর্যায়ে দেখেনি। মেটাফেজ পর্যায়ে কি হবে দেখো, বিষুবীয় অঞ্চল বরাবর এসে অবস্থান করলো, দেখো এই যে, দেখতে বুঝতে পেরেছো? তাহলে সবগুলো বিষুবীয় অঞ্চল বরাবর এসে অবস্থান করবে ক্রোমোজোমগুলো। এরপর হবে অ্যানাফেজ। তাহলে এখন কি হবে, টানাটানি হবে। তাহলে টানাটানি হলে কি হবে, সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে যাবে। এই দেখো, টানাটানি করে সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে যাবে, হলো ভাগ। তাহলে ভাগ হয়ে দুই বিপরীত মেরুর দিকে যাবে, এই যে মেরুর দিকে যাওয়া শুরু করলো, এটাই অ্যানাফেজ পর্যায়। যাওয়ার পরে এখন কি হবে, টেলোফেজ পর্যায়ে। তাহলে টেলোফেজ পর্যায়ে কি হবে, জল যোজন হবে, নিউক্লিওলাস আসবে, ওগুলোই আসবে দেখবে এখন। লক্ষ্য করো, এই যে কোষটা, কোষের মধ্যে দেখবে এখন নিউক্লিওলাস চলে আসবে, নিউক্লিয়ার মেমব্রেন চলে আসবে। ওকে, এই দেখো, তাহলে টেলোফেজ পর্যায়ে এখন আমরা দেখব। তাহলে দেখো, এবং এটা দেখো ভ্যানিশ হয়ে গেল, এই যে নিউক্লিয়াস চলে আসলো, দেখতে দেখেছো, নিউক্লিয়াস চলে আসলো কিন্তু। এবং লক্ষ্য করো, স্পিন্ডল তন্তু কিন্তু নাই, ভ্যানিশ হয়ে গেল, স্পিন্ডল তন্তু কিন্তু ভ্যানিশ হয়ে গেল, রাইট? এবং দেখো, এই যে দেখো নিউক্লিওলাসও আসবে, এই যে দেখো, এই যে বেগুনি রঙের যেটা, এটা হলো নিউক্লিওলাস। তাহলে নিউক্লিওলাসও চলে আসলো। তাহলে এই পর্যন্ত যে আমরা দেখলাম, যেটা দেখলাম, এই যে, এই যে নিউক্লিয়াসটা ভাগ হয়ে গেল না, এই আরে হুম, তাহলে নিউক্লিয়াস কি দুইটা ভাগ হয়ে গেল না, এটাই হলো ক্যারিওকাইনেসিস। ঠিক আছে, এরপরে কি হবে, এই যে যে সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমটা ভাগ হয়ে যাবে। আর ক্রোমোজোম কোথায় গেল, এই যে এর ভিতরে আছে, ক্রোমাটিন তন্তুগুলো এর ভেতরেই আছে, এই যে নিউক্লিয়াসের ভেতরেই আছে, তন্তু আকারে আছে এখন। সবাই ক্লিয়ার? হুম, বলো সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার ভিডিওটা? ওকে, সাইটোকাইনেসিস যদি না ঘটে তখন কি হবে, আমরা অলরেডি বলেছি। আচ্ছা, আরেকবার দেখাবো, নাও দেখো, এবার মনোযোগ দিয়ে দেখো, এবার বুঝতে পারবে তোমরা, জাস্ট চুপচাপ দেখো। হুম, চুপচাপ দেখো। হুম, দেখলে এখন বুঝতে পারবে।
বুঝছো ভিডিওটা? বলো। ভিডিওটা বুঝতে পেরেছো কিনা? ক্লিয়ার? ওকে। টেলোফেজের সেন্ট্রিওল তো সেন্ট্রিওলের জায়গায় থাকে, কোষের ভিতরেই থাকে। ওকে, ঠিক আছে। এখন আসো সাইটোকাইনেসিস যদি না ঘটে, আমরা অলরেডি বলেছি যদি সাইটোকাইনেসিস না ঘটে তাহলে কি ঘটনা ঘটবে সেগুলো আমরা বলেছি। ডাবের পানি, ছত্রাক এগুলো হলো উদাহরণ। আর সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে এগুলো আমরা এখন পারবো, রাইট? ওকে, তাহলে দেখো সাইটোকাইনেসিস। আচ্ছা, এখন আসো মাইটোসিসের গুরুত্ব। মাইটোসিসের গুরুত্ব কি আমরা ছন্দ দিয়ে মনে রাখতে পারি মাইটোসিসের গুরুত্বটা। দেখো, আচ্ছা, এই যে দেবযানী, হ্যাঁ, কোটি টাকায় পুনরায় ক্ষতিগ্রস্ত, এটা হলো ছন্দ আর কি। হ্যাঁ, তাহলে মাইটোসিসের গুরুত্ব কি কি ভাবে? যেমন দেহ গঠন এবং দৈহিক বৃদ্ধি। মাইটোসিসের ফলে আমরা যখন ছোট ছিলাম, ছোট থেকে ধীরে ধীরে যে আমরা বড় হলাম, এই মাইটোসিসের জন্যই। মাইটোসিসের ফলে বংশবৃদ্ধি হয়। মাইটোসিসের ফলে জননাঙ্গ সৃষ্টি হয় এবং জননকোষের সংখ্যা বৃদ্ধি হয়। জননকোষের সংখ্যা বৃদ্ধি। আমরা তো আরো পরে আমরা এগুলো বুঝবো ধীরে ধীরে। নির্দিষ্ট আকার আয়তন রক্ষা, মানে একটা কোষের নির্দিষ্ট যে আকার আয়তন, আমরা একটু আগে বলেছিলাম মাইটোসিসের ফলে মাতৃকোষ এবং অপত্য কোষগুলো দেখতে একই রকম হয়, তাই না? তারপর ক্রোমোজোম সংখ্যা সমতা রাখা। সমতা রক্ষা করা মানে কি? সমতা মানে কি? সমতা মানে হলো সমান রাখা। তাহলে মাইটোসিসের ফলেই তো মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, তাই না? এগুলো হলো মাইটোসিসের গুরুত্ব। ওকে, তাহলে সমীকরণ বিভাজন বলতে কি বোঝায়? এই প্রশ্নগুলোর উত্তর আমরা আশা করি পারবো। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা দাও তো। মাইটোসিস বিভাজনে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম গুলো যে আকৃতিতে, কোন আকৃতি ধারণ করে বলো? ভেরি গুড, তাহলে ভি। মাইটোসিসের কোন পর্যায়ে স্পিন্ডল ফাইবার অদৃশ্য হয়? মানে স্পিন্ডল ফাইবার যেটা থাকে সেটা ভ্যানিশ হয়ে যায়। ভেরি গুড, তাহলে টেলোফেজ পর্যায়ে, রাইট? আচ্ছা, এখন আসো অনিয়ন্ত্রিত মাইটোসিস। আচ্ছা, তোমাদের মনে আছে আমরা যে যখন কোষচক্র পড়েছিলাম তখন আমরা একটা কথা বলেছিলাম যে কোষচক্রের নিয়ন্ত্রণ করে হলো সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, তারপর সাইক্লিন। এই কথাগুলো কি মনে আছে তোমাদের? বলো তো। কোষচক্র মানে কোষ বিভাজন হবে কিনা এটা নিয়ন্ত্রণ করে সাইক্লিন, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এই কথাগুলো মনে আছে? হুম, তাহলে এরা করে কি? এরা কোষ বিভাজন হবে কিনা এটা নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। আচ্ছা, তাহলে বলো তো, যদি সাইক্লিন নামক প্রোটিন নষ্ট হয়ে যায় বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এই এনজাইমটা যদি নষ্ট হয়ে যায় কারো, যদি নষ্ট হয়, তাহলে বলো তো কোষের যে কোষ বিভাজন নিয়ন্ত্রিত উপায়ে হওয়ার কথা সেটা কি হবে? হবে না। তাহলে কোষ যদি নিয়ন্ত্রিত উপায়ে না হয়, কোষ বিভাজন যদি না হয়, তাহলে এটাকে বলা হচ্ছে
অনিয়ন্ত্রিত মাইটোসিস। যেমন নর্মালি মাইটোসিসে কি হয়, একটা কোষ থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, 16টা থেকে 32টা, এভাবে করে কোষের সংখ্যা বাড়ে। এখন কোষ বিভাজনের নিয়ন্ত্রণ যদি নষ্ট হয়ে যায়, তখন কি হবে, একটা কোষ থেকে 5টা, 5টা থেকে 100টা, 100টা থেকে 200টা, 200টা থেকে 400টা, 400টা থেকে 1000টা, এভাবে করে মানে কোষের সংখ্যা বাড়বে। তাহলে এটা কি নিয়ন্ত্রিত উপায়ে বাড়লো? না, এটা অনিয়ন্ত্রিত উপায়ে বাড়লো। তাহলে এই যে অনিয়ন্ত্রিতভাবে যে কোষের সংখ্যা বাড়ে, এটাকে বলছি আমরা টিউমার বা ক্যান্সার। এই জিনিসটাই হলো টিউমার বা ক্যান্সার। ঠিক আছে? ক্লিয়ার? যেমন P53 নামে একটা জিন আছে। P53, হ্যাঁ? এই P53 এইটা যদি এই জিনটা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলেও এই ক্যান্সার বা টিউমার হবে। P53 জিনের কাজ হলো কোষ বিভাজনটা নিয়ন্ত্রণ করা। এখন কারো P53 এই জিনটা যদি নষ্ট থাকে, তাহলে তারও এই ক্যান্সার বা টিউমার হবে। হ্যাঁ? তাহলে দেখো P53 কি হলো? এই যে, এই যে দেখো, কোষে সাইক্লিন এবং সিডিকে এর নিয়ন্ত্রণ যদি বিনষ্ট হয়, আর কি P53 প্রোটিন যদি ডিফেক্টিভ হয়, ডিফেক্টিভ মানে কি, যদি ক্ষতি হয়, হ্যাঁ, ডিফেক্টিভ মানে হলো ক্ষতি। ওকে, সিডিকে মানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, এগুলো আমরা আগে বলেছি। ওকে, এখন আসো কোষের মৃত্যু। কোষ দুইভাবে মারা যেতে পারে। একটা হলো কোষ যদি পুষ্টি না পায়, মানে যেমন আমি আমি যদি আমার কথা বলি, আমি দুইভাবে মরতে পারি। হ্যাঁ? একটা হলো আমি যদি খাবার দাবার না খাই, আমাকে যদি খাবার দাবার না দাও, তাহলে খাদ্যের অভাবে আমি মারা যেতে পারি, নাকি? আরেকটা হলো আমি আত্মহত্যা করতে পারি, সুইসাইড করতে পারি, তাই না? একইভাবে কোষও দুইভাবে মরতে পারে। একটা হলো কোষকে তুমি যদি খাবার দাবার না দাও, পুষ্টি পদার্থ না দাও, বা পুষ্টি যদি কোষ না পায়, তাহলে কোষ যে মারা যাচ্ছে, এই মরে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় নেক্রোসিস। পুষ্টির অভাবে যদি কোষ মারা যায়। আর কোষ যদি সুইসাইড করে, তখন তাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, কোষ কেন সুইসাইড করবে? আচ্ছা, সুইসাইড করা ভালো না খারাপ? ভালো না খারাপ? হ্যাঁ, কোষ আত্মহত্যা করে, কিন্তু নিজে নিজেকে মেরে ফেলে। এটা কি ভালো না খারাপ? অবশ্যই ভালো। ওকে, কোষ আত্মহত্যা যে করে, এটা ভালো, আমাদের জন্য ভালো। কারণ মনে রাখবে, কোষ, যেই কোষ যত বেশি দিন বেঁচে থাকে, সেই কোষটা ক্যান্সার কোষে পরিণত হওয়ার সম্ভাবনা তত বেশি। মনে করো একটা কোষ, এই কোষের আয়ুষ্কাল হলো মনে করো 5 দিন। আর আরেকটা কোষ, মনে করো এই কোষ, এই কোষের আয়ুষ্কাল হলো মনে করো 30 দিন। ওকে, তাহলে এই কোষের তুলনায় এই কোষের ক্যান্সার কোষে পরিণত হওয়ার সম্ভাবনা বেশি। বুঝতে পারছো? তাহলে ক্যান্সার কোষে পরিণত হওয়ার সম্ভাবনা বেশি। কেন? কারণ একটা কোষ যত বেশি দিন বাঁচবে, সেই কোষটা বিভিন্ন বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসবে, আসার সম্ভাবনা বেশি। যেমন একটা মানুষ যত বেশি দিন বাঁচে, তত তার পাপ করার মানে পাপ বাড়ে বাড়ে না? মানুষ যত বেশি দিন বাঁচবে, ততদিন তো সে পাপ করে ফেলবে। যেমন ধরো 20 বছর বয়সে একজন মারা গেল, তার যতটুকু পাপ হবে তার জীবনে, যে 70 বছরে মারা গেল, তার পাপের পাল্লা ভারী হবে না? হবে তো। ওরকম ঘটনাটা। তো এই জন্য কোষের যখন প্রয়োজন হয়, কোষ যখন মনে করে যে আমার বাঁচার দরকার নেই, কারণ আমি যদি বেশি দিন বাঁচি, তাহলে তো আমি আবার ক্যান্সার হয়ে যাবো, আর ক্যান্সার হলে তো ওই মানুষটার জন্য খারাপ। কোষ তখন নিজে নিজেকে মেরে ফেলে। তো এই যে কোষ নিজে নিজেকে মেরে ফেললো, এই প্রক্রিয়াকে বলা হয় অ্যাপোপ্টোসিস। ঠিক আছে? ওকে, এখন এই যে টিউমার যে তৈরি হচ্ছে, এই টিউমার তৈরি হওয়ার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় অঙ্কোজেনেসিস। মনে রাখবে, অঙ্ক মানে হলো টিউমার, অঙ্ক মানে হলো টিউমার।
আর জেনেসিস মানে হলো প্রক্রিয়া। জেনেসিস মানে হলো প্রক্রিয়া। তাহলে টিউমার তৈরির প্রক্রিয়াকে বলা হয় অঙ্কোজেনেসিস। তারপর মনে করো অঙ্কোজিন। অঙ্ক মানে হলো টিউমার, জিন মানে জিন, তার মানে যেসব জিন টিউমার তৈরি করে সেই জিনগুলোকে বলা হয় অঙ্কোজিন। তারপর মিউটাজিন বা কার্সিনোজেনিক। তাহলে মিউটাজিন, দেখো ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে বলা হয় মিউটাজিন। তারপরে মেটাস্ট্যাসিস। মেটাস্ট্যাসিস মানে হলো ক্যান্সার হয়েছে এক জায়গায় কিন্তু সেটা ছড়িয়ে পড়েছে আরেক জায়গায়। মনে করো পাকস্থলীতে ক্যান্সার হয়েছে, এখন এই ক্যান্সারটা ছড়িয়ে পড়তে পারে শরীরের বিভিন্ন জায়গায়। সেটা লিভারের কাছে ছড়িয়ে যেতে পারে, সেটা মস্তিষ্কে ছড়িয়ে যেতে পারে। তাহলে ক্যান্সার যেখানে হয় সেখান থেকে ক্যান্সারটা যদি ছড়িয়ে পড়ে তখন তাকে বলা হয় মেটাস্ট্যাসিস। মিহাদুল একটা কোশ্চেন করেছে যে আমাদের দেহের সকল কোষ কি নির্দিষ্ট সময় পর মারা যায়? ইয়েস, আমাদের কোষগুলো নির্দিষ্ট সময় পর পর মারা যায়। এক একটা কোষের আয়ুষ্কাল এক এক রকম। যেমন লোহিত রক্তকণিকা 120 দিন পর পর মারা যায়। বুঝছো, কিছু কোষ আছে যেগুলো একটুতেই মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি মারা যায়। যেমন আমাদের যে পৌষ্টিক নালী আছে, পৌষ্টিক নালীর মধ্যে যে কোষগুলো থাকে সেগুলো তাড়াতাড়ি মারা যায়, আবার তাড়াতাড়ি তৈরিও হয়। ওকে, আচ্ছা। আর হলো মাইটোটিক ইন্ডেক্স। মাইটোটিক ইন্ডেক্স মানে হলো মাইটোসিসরত কোষের সংখ্যা আর হলো মোট কোষের সংখ্যা। মানে তোমার শরীরে কোষের সংখ্যা যত আছে এই কোষগুলোর মধ্যে কতগুলো কোষ মাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজন হচ্ছে, এটার পার্থক্যকে বলছি আমরা মাইটোটিক ইন্ডেক্স। ওকে, তাহলে বলো তো এটার উত্তর কি হবে? বলো। এখন এখন কোষ যদি মারা না যায়, ওই যে বললাম ওই কোষটা ক্যান্সার কোষে পরিণত হয়। ওকে, তাহলে জেনেটিক্যালি মৃত্যু হলো অ্যাপোপ্টোসিস, তাই না? ওকে, দেহে টিউমার ছড়িয়ে পড়াকে কি বলে? ভেরি গুড, তাহলে মেটাস্টেসিস অলরেডি আমরা বলেছি, তাই না? তাহলে অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল কি? আমরা পারবো না এখন? বলো পারবো কিনা। দেখো অ্যাপোপ্টোসিস কেন ভালো? দেখো আমরা যখন মায়ের পেটে ছিলাম, হ্যাঁ, আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন এই যে আমাদের হাতের যে আঙ্গুলগুলো আছে না, এই আঙ্গুলগুলো কিন্তু এরকম সেপারেট ছিল না। এই আঙ্গুলগুলো এরকম সেপারেট ছিল না। এই আঙ্গুলগুলো মাঝখানে মাঝখানে কিন্তু মানে পর্দা ছিল। তোমরা হাঁসের পা দেখেছো? হাঁসের পা, হাঁসের পা গুলোর মাঝখানে মাঝখানে কি পর্দা থাকে না? আঙ্গুলগুলোর মাঝখানে মাঝখানে পর্দা থাকে না? দেখেছো কখনো? তো আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন আমাদের আঙ্গুলগুলো কিন্তু এভাবে জোড়া লাগানো ছিল। এই মাঝখানে মাঝখানে পর্দা ছিল, এরকম জোড়া লাগানো ছিল। কিন্তু পরে হয় কি, এই এই যে দুই আঙ্গুলের মাঝখানে যে পর্দাগুলো থাকে, এখানকার যে কোষগুলো থাকে সেই কোষগুলো মারা যায়। মারা গিয়ে আমাদের তখন এই যে আলাদা আলাদা করে আঙ্গুলগুলো হয়ে যায়। বুঝতে পেরেছো? তাহলে এই যে কোষগুলো মারা গেল, আঙ্গুলের ফাঁকে ফাঁকের কোষগুলো যে মারা গেল, কোন প্রক্রিয়ায় মারা গেল? কমেন্টে জানাও তো, বলো। এই আঙ্গুলের মাঝখানে মাঝখানে কোষগুলো যে মারা গেল, কোন প্রক্রিয়াতে মারা গেল? কমেন্টে জানাও।
বলো, ভেরি গুড, অ্যাপোপ্টোসিস। বুঝতে পেরেছো? তাহলে যদি অ্যাপোপ্টোসিস না হতো তাহলে কি হতো? তুমি কি আঙ্গুল আলাদা আলাদা করতে রাখতে পারতে? পারতে না। আচ্ছা, আঙ্গুলগুলো আলাদা হয়ে আহ, আলাদা হওয়াটা ভালো, নাকি আঙ্গুলগুলো যদি একসাথে থাকতো তাহলে ভালো? বলো তো। আঙ্গুলগুলো আমাদের যে আলাদা আলাদা হয়ে আছে, এটা ভালো, নাকি আঙ্গুলগুলো যদি এরকম থাকতো তাহলে ভালো হতো? কমন সেন্স অ্যাপ্লাই করে বলো তো। আঙ্গুল এভাবে করে তুমি যেভাবে যে পরিমাণ কাজ করতে পারবে, আঙ্গুল ফাঁকা অবস্থায় কি কাজ তার চেয়ে বেশি করতে পারো নাকি কম করতে পারো? বলো, কমন সেন্স অ্যাপ্লাই করে বলো। তাহলে আলাদা থাকা ভালো। বুঝছো? তাহলে অ্যাপোপ্টোসিস এই জন্যই ভালো। অ্যাপোপ্টোসিস যদি না ঘটতো তাহলে দেখা যেত যে আমাদের শরীরে ক্যান্সার আরো তাড়াতাড়ি হতো। বুঝতে পেরেছো? হুম। ওকে। তাহলে দেখো, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা এখন দেখি এক নজরে। তাহলে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন হলো যেগুলো: অনিয়ন্ত্রিত কোষ বিভাজন কাকে বলে, অনিয়ন্ত্রিত মাইটোসিস ক্ষতিকর কেন, ক্রোমাটিড কি, সমীকরণিক বিভাজন কি, সাইটোকাইনেসিস বলতে কি বোঝো? তাহলে এই কোশ্চেনগুলোর উত্তর আমরা দিতে পারবো কিনা বলো। বলো। পারা যাবে? ওকে। সো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা হলো, প্রকৃতকোষী জীবের দৈহিক বৃদ্ধি, এই যে দেখো, দৈহিক বৃদ্ধি এক ধরনের কোষ বিভাজনের মাধ্যমে ঘটে থাকে। তার দৈহিক বৃদ্ধি মানে দেহের বৃদ্ধি হচ্ছে। আবার অন্য এক ধরনের কোষ বিভাজনের মাধ্যমে জনন কোষ সৃষ্টি হয়। হুম? আচ্ছা, তাহলে উদ্দীপকের প্রথম ধরনের কোষ বিভাজনের চতুর্থ দশাটি চিত্র সহ বর্ণনা করো। তাহলে এই যে প্রথম যে কোষ বিভাজন, এটা দৈহিক বৃদ্ধি, এটা কোন ধরনের কোষ বিভাজন? মাইটোসিস নাকি মিওসিস নাকি অ্যামাইটোসিস? এবং যেই ধরনের কোষ বিভাজন, তার চতুর্থ দশা চিত্র সহ বর্ণনা করো। ওকে। আচ্ছা, উত্তরটা আমি বললাম না। উদ্দীপকে উল্লিখিত প্রথম ধরনের কোষ বিভাজনের যে ধাপে মেটাকাইনেসিস ঘটে, কোন ধাপে ঘটে সেটা তোমরা জানো? তাহলে সেই ধাপটা চিত্র সহ বর্ণনা দাও। ওকে। তাহলে হোমওয়ার্কটা খুবই ইজি, রাইট? ওকে, তাহলে দেখো একবার হোমওয়ার্কটা দেখে নাও। তাহলে এই হোমওয়ার্কটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। ওকে। সো কারো কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে আজকের ক্লাসটা কি তোমরা বুঝতে পেরেছো? তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা বাবা? তাহলে আজকে যে লেকচারটা আমরা নিলাম, এই রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা? কোষ মারা যাওয়ার পর কি হয়? কোষ মারা গেল, আর তো কিছু হয় না, নতুন করে কোষ তৈরি হয়। ওকে। তাহলে কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না, ফুল ক্লিয়ার। ওকে, ঠিক আছে। ওকে, ভেরি গুড। তোমরা বুঝতে পারলেই তাহলে আর তো এমপিএফ মানে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, এগুলো আমরা গত ক্লাসের পড়া কিন্তু। ওকে, ঠিক আছে। তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। তাহলে নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।